স্টুডিওর এ প্রান্তে রয়েছে দুজন, কল্পলাল আর মনীষা, আর ও প্রান্তে যিনি আছেন তার ক্রেজ মোটামুটি সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায়। আমরা তাকে এতদিন সোশ্যাল মিডিয়ার পর্দায় দেখেছি, এখন চোখের সামনে দেখছি, এবং আপনারা যারা আজকে ফেসবুক লাইভ দেখছেন তারা তো দেখতেই পাবেন, যারা রেডিওতে শুনছেনও তারাও অবশ্যই এই অনুষ্ঠানের সার্থকতা এখানেই যে আমরা তার ব্যস্ত সময়ের মধ্যেও তাকে পেয়েছি। ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। তিনি ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ, এবং তাকে যে প্রশ্নটা দিয়ে আজ শুরু করব, একেবারেই আজকের প্রথম যে প্রশ্ন থাকবে, আমাদের বিষয় বলে দিই তার আগে। বিষয় হচ্ছে শীতকালের নানা রকম অসুখ এবং সেখান থেকে কিভাবে ভালো থাকে। একদম, আসলে শীতকাল আমাদের সকলের পছন্দের ঋতু, কিন্তু এই শীতে নানান রকম অসুস্থতা, নানান রকম সমস্যা, শারীরিক সমস্যাগুলো দেখা দেয়, এবং তার সমাধান খোঁজার চেষ্টাও কিন্তু আমরা করি, বিভিন্ন ডাক্তারের পরামর্শও নিই। আজকে তেমনই একজন রয়েছেন আমাদের সঙ্গে, ডাক্তার নারায়ণ ব্যানার্জি, যিনি ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ। তার কাছ থেকেই আমরা জেনে নেব। আগে আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। যে এই যে শীত এসে গেছে, এবং এসে গেছে বলতে বিভিন্ন জেলায় জেলায় তো ঠান্ডার প্রকোপটা এখন মারাত্মক, কিন্তু সামগ্রিকভাবে যেটা হয়, শীতে সুস্থ থাকার জন্য প্রাথমিক কিছু প্রিকশন দরকার, যেটা অনেকে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে। তো একটু শুরুতে আপনি বলুন যে শুরুতে কিভাবে এই শীত পড়ার আগে থেকে কি কি উপায় অবলম্বন করলে একটু সুস্থ থাকা যায় সব দিক থেকে। যদি আমরা মেনলি শীতের প্রবলেমগুলো দেখি, তাহলে কিন্তু বুঝতে হবে যারা ব্লাড প্রেশারের রোগী তারা যেন শীতে একটু বেশি সতর্ক থাকেন। দেখা গেছে ভারতবর্ষে প্রতি 3 জনের মধ্যে একজন পেশেন্ট কিন্তু ব্লাড প্রেশারে ভোগে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাদের প্রেশার কন্ট্রোল হয় না। যেই শীত পড়ে ব্লাড প্রেশার কিন্তু অটোমেটিক্যালি শীতে বেড়ে যায়। যার হয়তো কন্ট্রোল ব্লাড প্রেশার ছিল একটা পার্টিকুলার ওষুধে, তার ওষুধের রিকোয়ারমেন্টটা বাড়ে। সুতরাং আমি প্রথমেই বলবো, যাদের প্রেশার আছে বা প্রেশার থাকতে পারে বলে সাসপেক্ট করছেন, শীত পড়ার সময় তারা যেন প্রেশার দেখেন, এবং শীত যখন সবচেয়ে বেশি তখন যেন প্রেশার দেখেন, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী শীতের প্রেশারের ওষুধ একটু বাড়াতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে, বৃদ্ধদের বড্ড কষ্ট হয় শীতকালে। 1 নম্বর, তাদের থার্মোলেভাইল, তারা না শীত অতটা সহ্য করতে পারেন না, এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কনস্টিপেশন। জল কম খাওয়া হয়, যদিও শীতের সবজি অনেক বেশি, কিন্তু কোষ্ঠকাঠিন্যের চোটে শীত অনেকের বরবাদ হয়ে যায়। এছাড়া যেটার উপর খুব বেশি আমি জোর দিতে চাই না, ডেফিনেটলি স্কিন ড্রাই হয়ে যায়, তার জন্য যা যা করার, ময়েশ্চারাইজার লাগানো, সেগুলো তো শীতের একটা আলাদা ব্যাপার আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে হঠাৎ করে শীত পড়ছে, এখানে বায়ু দূষণের মাত্রাটা বেড়ে যায় প্রচুর। আর যে মুহূর্তে ওয়েদার ফ্লাকচুয়েশন হয়, বিভিন্ন ভাইরাসগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়। অর্থাৎ যাদের হাঁপানি রোগ আছে বা সর্দি কাশির ধাত আছে, এটা বললে আরো ভালো হয়, তাদের কিন্তু শীতে ঠান্ডার অ্যাটাক খুব বেশি পরিমাণে হয়। সুতরাং প্রিভেন্টিভ মেজার কিন্তু শীতের অনেক আগে থেকেই যাদের সর্দি কাশির ধাত আছে তাদের নিতে হয়। তার মধ্যে একটা হচ্ছে ঠিক সময় মতো ভ্যাকসিন নেওয়া। যাদের বয়স 50-এর উপর, তার সাথে যাদের সুগার আছে, অথবা যাদের 65-র উপর কোনো অসুখই নেই, শীত শুরু হওয়ার অন্তত মাস 2 আগে, আইডিয়ালি বর্ষার শেষে, তাদের কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছর, আর আজকাল নিউমোনিয়া ভ্যাকসিন বেরিয়েছে, সারা জীবনের মতো একটা নিলে হয়ে যায়। বেশ, আচ্ছা। শুধু আমরাই প্রশ্ন করব না, প্রশ্ন করবেন আপনারাও। কিভাবে করবেন? সরাসরি ফোন করতে পারেন, 22488085 আমাদের নাম্বার। এছাড়া হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপে জানাতে পারেন আপনার প্রশ্ন। হোয়াটসঅ্যাপ করুন 9903059992 এই নাম্বারে। তাছাড়া আপনি আপনার প্রশ্ন পাঠাতে পারেন আমাদের 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতার যে ফেসবুক লাইভ হচ্ছে, সেই লাইভে গিয়ে লাইভের নিচে লিখতে পারেন আপনার প্রশ্ন। অরিন্দম চট্টোপাধ্যায় লিখেছেন, আপনার প্রত্যেকটি ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে আপনার আলোচনা। ভালো লাগলো। যে প্রশ্নে ছিলাম, ব্লাড প্রেশার, সেখান থেকে কনস্টিপেশন, এবং সেখান থেকে শীতের
একটা প্রকোপ, যে ঠান্ডা লাগা, সর্দি কাশি, এগুলো। যে প্রশ্ন না করলেই নয় শীতকালে, যে শীতকালে বাচ্চাদের ঠান্ডা লাগে, বয়স্কদের ঠান্ডা লাগে, দুটো এক্সট্রিম এজ আমরা দেখতে পাই যে তারা সর্দি কাশিতে ভোগেন। বাচ্চাদের এবং বয়স্কদের কিভাবে রাখলে একটু ঠান্ডা লাগার প্রকোপটা কমবে, সর্দি কাশির প্রভাবটা একটু কম হবে? আমার মনে হয় তাদের ফ্লাকচুয়েশন অফ দ্য টেম্পারেচার, মানে খুব বেশি শীত পড়লে বাইরে উত্তরে ঠান্ডা হাওয়ায় না এক্সপোজ করাটাই ভালো। নাম্বার 2, ডেফিনেটলি কিন্তু বাচ্চাদেরও ভ্যাকসিন নেওয়া দরকার, বড়দেরও ভ্যাকসিন নেওয়া দরকার। আর যদি সর্দি লাগে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া, স্পেশালি যারা ইমিউনো কম্প্রোমাইজড, মানে খুব ছোট বাচ্চা অথবা যাদের বয়স অন্তত 65 হয়ে গেছে, বা বয়স হয়তো 65 হয়নি কিন্তু খুব আনকন্ট্রোলড সুগার রয়েছে, অথবা ক্যান্সার কেমোথেরাপি পাচ্ছে, তারা কিন্তু সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে সর্দি কাশি বুকে বসে গেল কিনা সেটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা, এই শীতে অনেক সময় বলা হয় যে বেশ কিছু ভাইরাস, যেটা কিন্তু শীতেই আমরা দেখেছি বিভিন্নভাবে ছড়ায়, এবং যে কারণে সর্দি কাশি বা ফ্লু যেটাকে আমরা বলি, সেগুলো কিন্তু বিভিন্নভাবে স্প্রেড করে যায়। সেক্ষেত্রে কি আলাদা করে কোনো খাবারের বিষয় আছে, যে খাবারগুলো গ্রহণ মানে মানে নিলে হয়তো কিছু ইমিউনিটি পাওয়ার বেড়ে যাচ্ছে, এমন কিছু ফুড হ্যাবিট কি গ্রহণ করা উচিত এই সময়, বা তেমন কিছু খাবারের কথা? অ্যাকচুয়ালি খাবারের মাধ্যমে ইমিউনিটি বাড়ে না, তবে এটাও ঠিক কেউ যদি সুষম ডায়েট নেয়, অর্থাৎ খাওয়ার মধ্যে 50% কার্বোহাইড্রেট, 30% প্রোটিন, 20% ফ্যাট, এবং তাহলে কিন্তু তার শরীরটা ভালো থাকবে। কিন্তু বডির ইমিউনিটি পাওয়ার কিসে বাড়ে জানেন? 7 ঘন্টার আনইন্টারাপ্টেড গুড কোয়ালিটি স্লিপ। প্রতিটা অ্যাডজেক্টিভ কিন্তু ইম্পর্টেন্ট। আপনার ভালো ঘুম হতে হবে 24 ঘন্টার মধ্যে 7 ঘন্টা, এবং সেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে চলবে না কিন্তু, আর ঘুম থেকে জেগে উঠলেও চলবে না। একমাত্র দেখা গেছে এই আনইন্টারাপ্টেড স্লিপ বডির প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ায়। যে প্রশ্নে যাব, যে শীত মানেই সিওপিডি, শীত মানেই অ্যাজমা, অ্যালার্জি অ্যাটাক, অ্যালার্জেন সক্রিয় হয়ে যাচ্ছে, এই সিওপিডির পেশেন্টরা শীতে কিভাবে সুস্থ থাকবেন? এটা আজকে আরো বেশি উল্লেখ করা উচিত, কারণ আগামীকাল 19শে নভেম্বর ওয়ার্ল্ড সিওপিডি ডে, এবং একটা দুটো স্ট্যাটিস্টিক্স আপনাদের না বলে পারছি না, যে ভারতের জনসংখ্যার 10% মানুষ সিওপিডিতে ভোগে। এটা বিরাট, এবং আমরা কিন্তু ওয়ার্ল্ডে 1 নম্বর রয়েছে। তার কারণ কি? তার কারণ টোবাকো কনজামশন, স্পেশালি বিড়ি, আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে বেশি। নাম্বার 2 হচ্ছে আমাদের এয়ার কোয়ালিটি। শীতকালে স্পেশালি আপনি দেখবেন যে কালী পুজো বা দেওয়ালির পর এয়ার কোয়ালিটি উত্তর ভারতে এবং আমাদের কলকাতাতেও অত্যন্ত বাজে হয়। যেখানে 50 অবধি থাকলে ভালো, সেখানে আমরা 500 পাচ্ছি ক্যাপিটালের, দিল্লির, আমাদের এখানে 300। এইগুলো কিন্তু শীতকালে আমাদের আরো বেশি ঠান্ডা লাগতে, মানে সিওপিডি পেশেন্টদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সিওপিডি পেশেন্টদের ভালো রাখার মূল মন্ত্র হচ্ছে তাদের সচেতন করা। সচেতন করা কি থেকে? ঠিক মতো যেন ইনহেলার তারা ইউজ করে। এখনো অবধি গ্রামে গঞ্জে হয়তো এখনো ইনহেলার সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া লোকের মধ্যে রয়েছে, যে ইনহেলার নেব না, আমি ট্যাবলেট খাবো। কিন্তু একটা কথা বুঝতে হবে, ইনহেলারে খুব কম ডোজে পার্টিকুলার লাংসের মধ্যে ওষুধটা চলে যায়, এবং সেটা সবচেয়ে এফেক্টিভ। তার চেয়েও বড় কথা, কিভাবে ইনহেলার নিতে হয় সেটা ভালো করে শিখিয়ে দিতে হবে। সেটা প্যারামেডিক স্টাফ বা ডাক্তার বা যেখান থেকে কিনছে তারা যেন শিখিয়ে দেয়। নাম্বার 3 হচ্ছে, যারা সিওপিডিতে ভোগে, যদি তাদের কিডনির কোনো অসুখ না থাকে, তারা প্রোটিন বেশি করে খান।
প্রোটিন আপনার মাংসটাকে, অর্থাৎ মাংসপেশি, যে মাংসপেশির দ্বারা আপনি রেসপিরেটরি মাসলটাকে মুভ করবেন, সেটা ভালো রাখবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রিভেনশন, ভ্যাকসিনেশন এবং রিহ্যাবিলিটেশন, অর্থাৎ চেস্ট ফিজিওথেরাপি করুন, ডিপ ব্রিদিং এক্সারসাইজ। আপনাদের খুব খটোমটো লাগছে, আপনার শাক বাজান না বাড়িতে, সবচেয়ে ভালো ব্রিদিং এক্সারসাইজ। যদিও পাশের বাড়ির লোক হয়তো আপনার উপর খেপে যাবে, কে আর বড় বড় প্রাণায়াম নিন, লম্বা নিঃশ্বাস, মানে শ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়ুন। মোট কথা, বুকের খাঁচাটা যেন সংকুচিত প্রসারিত হয়, যাতে আমরা অল্প একটুখানি হাঁপানি হলেও সেই হাঁপানিটা খুব বেশি না হয়, সেদিকে নজর দিতে হবে। বেশ, যে দুটো প্রশ্নে সরাসরি চলে যাব। উৎপল সিনহা লিখছেন, আমার ছেলের 20 বছর, অ্যালার্জিক রাইনাইটিস আছে, আইজিই মোর দেন 1100, 1100-র উপর আইজিই। এখন ড্রাই পাউডার ইনহেলার নিচ্ছে, কারণ আচ্ছা, এটা কি সারা জীবন নিতে হবে? ফেনো 69 নিচ্ছে, এটা কি সারা জীবন নিতে হবে? না, ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র না, একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এই হাঁপানি বা সিওপিডির, আমি হাঁপানি নিয়েই বলবো, আপনার 20 বছরের ছেলে হাঁপানিই হবে, এটা না আমরা আজকাল ইউনাইটেড এয়ারওয়ে ডিজিজ বলি। তার মানে কি, আপার এয়ারওয়ে, ধরুন নাক, গলা এবং ধরুন ফ্যারিংস, এইটুকু অবধি একটা, বা ল্যারিংস, এটা হচ্ছে একটা আপার এয়ারওয়ে। অনেকে শুধুমাত্র হাঁচির উপর দিয়ে চলে, যে আমার কাছে অনেকে আসে যে একবার হাঁচলে 40টা হেঁচে যায়। তারপরে হচ্ছে ফুসফুস, অর্থাৎ আপনার ছেলের শুধুমাত্র ফুসফুসের কেয়ার করলে হবে না, কিন্তু ফুসফুসের কেয়ার তো লাগবেই, কিন্তু তার সাথে তাকে কিছু নেজাল স্প্রে নেওয়াটা বেটার। আপনি ড্রাই পাউডার ইনহেলার নিন, সেই ডোজটা আপনাকে আপনার ডাক্তারবাবু সিভিয়ারিটি অফ দ্য, মানে আপনার কতটা মানে সিভিয়ার, মানে বেশি হয়েছে হাঁপানি, সেটা দেখে ঠিক করবেন। কিন্তু আপনি এর সাথে কিন্তু নাকে স্প্রে নেওয়া, কিছু স্টেরয়েড স্প্রে, ফ্লুটিকাজন নেজাল স্প্রে মাস 2 এবং অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট খাওয়াটা কিন্তু জরুরি, যদি কমপ্লিট রেমিশনে আসতে হয়। আর সিরাম আইজি লেভেলের উপর খুব বেশি গুরুত্ব এখানে নেই, একমাত্র আছে যদি প্রচণ্ড কাশতে থাকে কেউ, তখন একটা আমরা এবিপিএ বলে একটা অসুখ বলি, খটোমটো টার্ম, শুনতে হবে না। যদি কিছুতেই কাশি না কমে, তখন আমরা সেটার কথা ভাবি। আদারওয়াইজ শুধুমাত্র আইজি দেখে আপনার কিছু আসতে পারবেন না। বেশ, রবীন্দ্র কর্মকার বারাসাত থেকে আমাদের ফেসবুক পেজে একটি প্রশ্ন লিখেছে, আমার বয়স 36, সুগার নেই, প্রেশার স্বাভাবিক, কোলেস্টেরল একটু বেশি, 200-র মতো, খুব সর্দি লাগে, দুর্বল ভাব আছে, কি করে ভালো থাকবো? ভালো থাকার মূল মন্ত্র, দেখুন, সর্দি লাগে যখন আপনার একটা অ্যালার্জিক রাইনাইটিস, মানে অর্থাৎ অ্যালার্জিক একটা অসুবিধা আছে, সেটার জন্য আপনি অ্যান্টি অ্যালার্জিক খেতে পারেন। আজকাল নতুন ধরনের যে অ্যান্টি অ্যালার্জিকগুলো এসছে, ঘুম পায় না সেটা খান, আপনি নেজাল স্প্রে নিন, ঠিক আছে। কিন্তু তাহলেই কি আপনি ভালো থাকবেন? মোটেও না। স্বাস্থ্য ভালো রাখতে গেলে শুধু ফিজিক্যাল হেলথ ভালো রাখলে চলবে না, তার সাথে মেন্টালি আপনাকে হেলদি থাকতে হবে, আপনাকে সোশ্যালি হেলদি থাকতে হবে। বাই ডেফিনেশন হেলদি কিন্তু সেই মানুষটাকে আমরা বলি যে ফিজিক্যালি হেলদি, মেন্টালি অ্যাক্টিভ, সোশ্যালি হেলদি। আজকালকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ফিজিক্যালি নিজেকে হেলদি রাখলো হয়তো, কিন্তু মেন্টালি ভীষণ লোন অথবা ডিপ্রেসড। আর সোশ্যালি তারা শুধুমাত্র ফেসবুক আর এই আমাদের মানে বাকি স্ক্রিনের উপরই ডিপেন্ড করে থাকে, পাশের লোকের সাথে কথাও বলে না। তো আপনি কি করে ভালো থাকবেন আপনি ডিসাইড করুন, রোগটা বড় কঠিন নয়। মানসী পাত্র লিখছেন, আমার ছেলের বয়স 12, প্রায়ই ঠান্ডা লেগে যাচ্ছে, বুকে সাঁই সাঁই আওয়াজ হচ্ছিল, তাই পালমোনোলজিস্টকে দেখালাম, তিনি ইনহেলার দিয়েছেন, ওটা নেওয়ার পর সাঁই সাঁই আওয়াজটা নেই, কিন্তু ঠান্ডা লাগা কমেনি,
প্রচুর কফ বেরোচ্ছে, কি করলে এই ঠান্ডা লাগাটা বন্ধ হবে? হ্যাঁ, এখানেও যে পালমোনোলজিস্ট কাশিটাও আছে লিখেছেন। দেখিয়েছেন আপনি, তিনি দেখবেন তাকে যদি আবার রিকনসাল্ট করেন, নিঃসন্দেহে একটা অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট আপনাকে দেবে। তবে আজকালকার দিনে একটা কথা বলে দিই, মন্টেলিউকাস্ট বলে যে ওষুধটা আমরা খুব বেশি ইউজ করতাম, বাচ্চাদের ক্ষেত্রে ওষুধটা ইউজ করাটা কিন্তু আমাদের একটু ব্ল্যাক বক্স ওয়ার্নিং এসছে। অর্থাৎ খুব বাচ্চাদের মন্টেলিউকাস্ট ওষুধটা খেলে ডিপ্রেশনে ভোগে, তাদের বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি হয়। সুতরাং দেখবেন আপনার পালমোনোলজিস্ট একটু অ্যান্টি অ্যালার্জিক ওষুধ দেবেন আর নেজাল স্প্রে দেবেন। এইগুলো না দিলে কিন্তু পুরো কাশি কমবে না। আর কাশির রং যদি হলুদ বা সবুজ রঙের হয়, হয়তো এর সাথে অ্যান্টিবায়োটিক্স লাগলেও লাগতে পারে। অ্যান্টি অ্যালার্জিক ওষুধ একটানা কতদিন খাওয়া যায়? এটা নির্ভর করছে কি টাইপের। যেটা সেকেন্ড জেনারেশনের বা ফার্স্ট জেনারেশন, সেগুলো বেশি দিন না। তো রিসেন্টলি যে ওষুধগুলো এসছে, বিলাস্টিন আমি বলতে চাই, এই ওষুধটা কিন্তু একটানা 6 মাস খেলেও অসুবিধা হয় না। বিলাস্টিনের কথা যখন বললেন, তাহলে বলি বিলাস্টিনকে অনেক সময় ত্বকের অ্যালার্জির জন্য দেওয়া হয়। যারা এক্সিমা পেশেন্ট, সোরিয়াসিস পেশেন্ট, তাদেরকে বিলাস্টিন দেওয়া হয়। সেই বিলাস্টিনও তিনি খাচ্ছেন, আবার মন্টেলিউকাসও খাচ্ছেন, এরকম বহু পেশেন্টকে দেখা যায়। এই দু ধরনের অ্যালার্জিক ওষুধকে একসঙ্গে চলতে পারে? এটাই তো বলছি, মন্টেলিউকাস্ট উইথ বিলাস্টিন কম্বিনেশন বা মন্টেলিউকাস্ট উইথ লিভোসেট্রিজিন কম্বিনেশন এরপরে দেখবেন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তার কারণ বাইরের দেশগুলো এরা স্টাডি করছিল যে এই অ্যান্টি অ্যালার্জিক যারা খাচ্ছে, যারা এই দুটো খাচ্ছে, তারা কেন খিটখিটে হয়ে যাচ্ছে, তারা কেন বেশি অবসাদে ভুগছে। সেই জন্য আমাদের এখন প্রত্যেকটা দেখবেন বক্সে ওই মন্টেলিউকাস্ট সম্পর্কে লেখা আছে যে একটানা মন্টেলিউকাস্ট খেলে কিন্তু মন্টেলিউকাস্টের সাইড এফেক্ট হবে। তো বেটার একটা অ্যান্টি অ্যালার্জিক খান, কিন্তু ম্যাক্সিমাম পসিবল ডোজে অ্যান্টি অ্যালার্জিক খান। এই ম্যাক্সিমাম পসিবল ডোজটা কি? এটাই বিলাস্টিনের ক্ষেত্রে স্কিনের ডাক্তাররা 80 মিলিগ্রাম পার ডে দেন, কিন্তু আমাদের ইন্টারনাল মেডিসিনের 40 মিলিগ্রাম এনাফ। বেশ। আচ্ছা, আমাদের সঙ্গে টেলিফোনে অনেকক্ষণ ধরে বন্ধু রয়েছেন আর কি। আপনার কাছে তাদের প্রশ্ন তো আছেই, যেহেতু আমাদের বিষয় হচ্ছে শীতে নিরোগ এবং সুস্থ থাকবেন কি করে, তারাও তাদের জিজ্ঞাসা নিয়ে চলে আসছে। একটু কাটি অভিশঙ্কা গঙ্গোপাধ্যায়ও লিখেছিলেন এই মন্টেলিউকাসের সাইড এফেক্ট, যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করলাম। দেখবো কোন লিসনার আছে। নমস্কার। হ্যাঁ, কে আছেন ফোনে? আমি কুণাল চ্যাটার্জি বলছি, হাওড়া। বলুন কুণাল বাবু। বলুন কুণাল বাবু। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে এই শীত পড়ার আগে থাকতেই দেখছি আমার মানে নিতম্ব থেকে শুরু করে উরু এবং পায়ের যে নিচের পোর্শনটা, কোমরের প্রচন্ড চুল করছে। আমি একটি পুরনো অলিভ অয়েল মাখছি, তা আমি কি বডি লোশন মাখলে বেশি ভালো হবে না অলিভ অয়েল মাখলে বেশি ভালো হবে? আর একটি প্রশ্ন, যে এই শীতকালে আমার খুব সর্দি কাশি হয়, সর্দি কাশি থেকে বাঁচার জন্য আমি কি ধরনের খাওয়া দাওয়া করতে পারি এবং ঠান্ডাকে কিভাবে আমি মানে এড়িয়ে চলতে পারি? দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা আগেই দিয়েছি। দ্বিতীয় প্রশ্নের উত্তর আর ফিরবো না, প্রথম প্রশ্নের উত্তরে যাব। দেখুন, এই ব্যাপারটা নিয়ে প্রথম প্রশ্ন নিয়ে বলছিলাম, শীতে এই মানে স্পেশালি বয়স্ক মানুষদের যেটা হয়, আমাদের সিবাম বলে একটা সিক্রিশন হয় প্রত্যেকটা ধরুন ত্বক থেকে, যেটা আমাদের ত্বকটাকে ময়েস্ট রাখে। আপনার ত্বকটা না যে করে হোক ময়েস্ট রাখবেন। বেস্ট ময়েশ্চারাইজার কিন্তু নারকেল তেল। যদি তা না পান, আমাদের আরো অনেক ময়েশ্চারাইজার আছে, সেইগুলো আপনি ইউজ করুন। আর আপনি দেখবেন যে একটু হাঁটাহাঁটি করুন। একদম স্টিফ বসে থাকলে না পা আড়ষ্ট হয়ে যাবে আপনার। কিন্তু এখানে আরেকটা করতে পারেন, ভেজলিন। কিন্তু ভেজলিন লাগানোও কিন্তু গন্ডগোলের। কিন্তু একটা জিনিস আমার জানতে ইচ্ছা করে, যে যখন খুবই ইচিং প্রবলেমটা হচ্ছে, যেখানে চুল কাচ্ছে, র্যাশ, সেখানে অনেক সময় তেল বা সাবান দুটোই লাগাতে বারণ করে। তো এক্ষেত্রে কি করতে পারে তারা? না, সাবানে দেখুন আরো ড্রাই করে দেবে। আমাদের না একদম বেসিক জিনিস, যখন আমরা ডার্মাটোলজিতে আমরা ইন্টার্নশিপ করি, যদি কোনো পেশেন্ট চুলকানি নিয়ে আসে, তাহলে যদি তার স্কিন ড্রাই থাকে,
মেক ইট ময়েস্ট। অর্থাৎ ড্রাই স্কিনের পেশেন্টের স্কিনটাকে ময়েস্ট করুন, আর যাদের ময়েস্ট চুলকানি হয় তাদের স্কিনটাকে ড্রাই করুন। সুতরাং তেলের ব্যাপারটা আসছে না। তেল অলিভ অয়েল সবচেয়ে ভালো, সম্ভব না। ভেজলিন পাওয়া যায় বাজারে, পেট্রোলিয়াম জেলি, যেটা অত্যন্ত বাজে গন্ধ কিন্তু খুব ভালো চুলকুনিটা কমায়। আর কিন্তু দরকার হলে একটা অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট বিলাস্টিন খেতেই পারে। না হলে নারকেল তেল তো রয়েছে, বাঙালির নারকেল খুব তেল। ভালো। স্নানের সময় গায়ে জল ঢালার আগে তেল মাখবো না গায়ে জল ঢেলে তেল মাখবো? এটা তো খুব ভালো প্রশ্ন। আমাদের দরকারটা কি? স্কিনটাকে ময়েস্ট রাখার। আপনি তেল মেখে স্নান করুন, সেটা তো সবাই করে। স্নান করার পর তেল তো উঠে গেল স্কিন দিয়ে, এবার কি করবেন? আপনি ধরুন একটা বাকেট অফ ওয়াটার, মানে জায়গায় একটা বালতিতে জল নিলেন, ধরুন সেই বালতিতে কিছুটা নারকেল তেল ঢাললেন, ধরুন 2 চামচ। একটা টাওয়েল নারকেল ওর মধ্যে ভিজিয়ে রাখলেন, সেই টাওয়েল দিয়ে আস্তে 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 স্পঞ্জ করতে থাকুন পুরো গা। তাহলে ওই টাওয়েলের মাধ্যমে আপনার শরীরের স্কিনে কিন্তু ঢুকবে এক্সট্রা অয়েল। কারণ আপনি যে মুহূর্তে স্নান করলেন অয়েল দিয়ে, তারপর স্নান করে ভালো করে মুছে দেখুন, আপনার গা কিন্তু আর সেরকম অতটা কিন্তু থাকবে না তেলটা। সুতরাং আপনাকে আরেকবার স্পঞ্জিং করতে হবে, যে স্পঞ্জিংটা হবে কিন্তু তেল মাখানো জল দিয়ে, একটা তোয়ালে দিয়ে। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। কুশল ভাস্কর লিখছেন, আমার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে 2019-এ, বংশে অ্যাজমার হিস্ট্রি আছে, আমি কি নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে পারি? আপনার বয়স আপনি মেনশন করেননি। দেখুন, নিউমোনিয়া ভ্যাকসিন এখন যেটা বেরিয়েছে, 20 নম্বর নিউমোনিয়া ভ্যাকসিন, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, এটা কিন্তু 18 বছর থেকে 80 বছর সবাই নিতে পারে। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের ক্ষেত্রে যদি আপনার বয়স 50-এর কম হয়, কোনো হার্ড রুল নেই যে আপনাকে নিতেই হবে, আপনি নিতে পারেন। নিলে ক্ষতি হবে তা নয়, কিন্তু নিউমোনিয়া আপনাকে নিতেই হবে। আচ্ছা, আরো একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে 22488085-এ। কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ। পায়েল ব্যানার্জি বলছি বেলঘরিয়া থেকে। পায়েল, বলুন। হ্যাঁ বলছিলাম, ডাক্তারবাবুর কাছে একটা প্রশ্ন আছে যে গরমকালে মানে স্কিনটা যেরকম থাকছে, তো শীতকালে দেখতে পাচ্ছি যে স্কিনটা মানে যে নর্মাল স্কিনের কালারটা, তো সেটা থেকে না অনেকটা মানে কালো কালো ফিল হচ্ছে, মানে এটা কি ড্রাইনেসের জন্য হচ্ছে কি? এটা যদি স্কিনে আরেকটা চেঞ্জ হয়, কারণ আল্ট্রাভায়োলেট রে শীতকালে কিন্তু একটু বেশি আসে। সুতরাং যদি আপনার স্কিনটা খুব সেন্সিটিভ হয় আল্ট্রাভায়োলেট রেতে, তার মানে এক্সপোজ জায়গাগুলো, আপনি যে জায়গাগুলো স্কিন এক্সপোজড হচ্ছে সেই জায়গাগুলো বেশি কালো হবে। সুতরাং ময়েস্ট রাখাটাই একমাত্র, আর স্কিন কভার করে রাখুন শীতকালে। এখান থেকে সানস্ক্রিনের একটি প্রশ্নে চলে যাব। সানস্ক্রিন মাখার নিয়ম কি? শীতে কিভাবে সানস্ক্রিন মাখলে শীতের চড়া রোদ থেকে বাঁচবো? এছাড়া সারা বছর কিভাবে সানস্ক্রিন মাখবো? কিন্তু পাশাপাশি এটাও আবার বলে শীতকালে একটু গায়ে রোদটা লাগাতে, মানে এটাও আমি শুনেছি যে একটু রোদটাও লাগানো দরকার আছে, মানে সারাক্ষণ কভার করে রাখার থেকেও কিছুটা সময়। তো এই জায়গাটা থেকে কিভাবে ব্যালেন্স করব? ব্যালেন্স করার মধ্যে রোদ লাগানোর তো খুব দরকার, কারণ রোদ লাগলে তবে ভিটামিন ডি তৈরি হবে আমাদের। এবং রোদ লাগলে একটা অদ্ভুত ব্যাপার হয়, আমাদের শরীরের যে চামড়ার তলায় চর্বিটা থাকে, সেই চর্বিতে খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কোলেস্টেরলটা, সেটা কিন্তু অনেকটা কমে যায়, তার বদলে ভিটামিন ডি তৈরি হয়। রোদ লাগানোটা দরকার। এবার আপনাকে দেখতে হবে সোশিও ইকোনমিক এবং পারিপার্শ্বিক অবস্থার উপর। আপনি বাইরের দেশে ওরা যেমন 20% এরিয়া কাভার রেখে বাকিটা সানবাত নেয়, আমাদের সোসাইটি কি সেটা করতে দেবে? কোথাও জায়গা পাবেন? সুতরাং আমার মনে হয় সেটা আমাদের দেশে ইমপ্র্যাকটিক্যাল।
দ্বিতীয় কথা, আমাদের দেশের লোকেদের স্কিনে মেলানিন পিগমেন্ট, অর্থাৎ স্কিন যে আমাদের অনেক ডার্ক, অত আলট্রাভায়োলেট রে কিন্তু ঢুকতে পারে না, যার জন্য ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন বেশিরভাগ ক্ষেত্রেই লাগে। এবার আসছে হচ্ছে আপনার প্রথম সানস্ক্রিনের প্রশ্নে। সানস্ক্রিন। সানস্ক্রিন মাখার নিয়ম কি? সানস্ক্রিন কিন্তু আপনি ঘরের মধ্যে থাকলেও আপনাকে নিতে হবে, অর্থাৎ সকালে উঠে আপনি নেবেন, দুপুরে নেবেন, বিকেলে নেবেন, 3 বার মিনিমাম আপনাকে নিতে হবে। এবং স্কিন প্রোটেক্টিভ ফ্যাক্টর যেটা থাকে SPF 15 তলায় হলে কিন্তু কাজ করবে না। আর যদি খুব বেশি SPF থাকে, এত বেশি তৈলাক্ত হয়, সেগুলো অনেকের পক্ষে সহ্য হয় না। আমরা যেমন সানস্ক্রিন মাখতে বলি, মানে ইনফ্যাক্ট লোককে ছাতা উপহার দিই, সানস্ক্রিন উপহার দিই, কাদের জানেন? যাদের প্রচণ্ড ফটোসেন্সিটিভিটি থাকে একটা বিশেষ রোগে, SLE ডে আমরা যখন ওয়ার্ল্ড লুপাস ডে করি, আমরা পিজিতে সেলিব্রেট করি কিভাবে লুপাস রোগীদের আমরা একটা হাতে ছাতা গুছিয়ে দিই, তার সাথে সানস্ক্রিন দিই, অর্থাৎ তারা যেন সান এক্সপোজ না হয়। অর্থাৎ কিছু কিছু রোগে যারা খুব বেশি সান সেন্সিটিভিটি হয়ে যায়, অর্থাৎ আলো সেন্সিটিভিটি হয়, তাদের ক্ষেত্রে কিন্তু সানস্ক্রিন 3 বার মাখতেই হবে। বেশ, প্রতি 2 ঘন্টা অন্তর সানস্ক্রিন মাখার নিয়মটা কি বিজ্ঞানসম্মত? বিজ্ঞানসম্মত হলেও পকেটসম্মত নয়। বেশ, আমরা পরের প্রশ্নে চলে যাব, যে প্রশ্নটা নিয়ে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। সিওপিডি হলো, অ্যান্টি অ্যালার্জি হলো, ব্লাড প্রেশার নিয়ে আমরা বললাম, কনস্টিপেশন হলো শীতের, ইউরিক অ্যাসিড বাঙালির খুব প্রিয় বন্ধু। ইউরিক অ্যাসিড, বাঙালি সবেতেই ইউরিক অ্যাসিডের ভয় পায়, জুজু দেখে, সবেতেই ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড হলে প্রচুর জিনিস নাকি খেতে নেই। কেউ কেউ বলেন যে প্রচুর খাবার দাবার বাদ, কারোর ক্ষেত্রে হয়তো প্রচুর এক্সারসাইজ শুরু হয়ে যায়, জুতো পাল্টে ফেলেন লোকজন ইউরিক অ্যাসিডের ব্যথা কমানোর জন্য। ইউরিক অ্যাসিড নিয়ে মিথ কি কি আছে? প্রথমেই জানবো যে ইউরিক অ্যাসিড হলে কি কি খাওয়া বারণ, ঠিকঠাক সত্যিকারের খাওয়া বারণ কি কি? এটা বলার আগে প্রথমে জানতে হবে নর্মাল ইউরিক অ্যাসিডের মাত্রা কত। এটা মেয়েদের ক্ষেত্রে 6 মিলিগ্রাম পার ডেসিলিটার, ছেলেদের ক্ষেত্রে 7 মিলিগ্রাম পার ডেসিলিটার। এইটুকু ইউরিক অ্যাসিড আপনাকে থাকতেই হবে। কারণ আমি বহুদের দেখেছি 6.6 মিলিগ্রাম পার ডেসিলিটার ইউরিক অ্যাসিড নিয়ে হাই হাই করতে করতে চলে আসে যে ডাক্তারবাবু আমার ইউরিক অ্যাসিড সাংঘাতিক বেড়ে গেছে, সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ কিসে হবে আমি জানি না। এবার ইউরিক অ্যাসিড দিয়ে আর্থ্রাইটিস যেটা হয় সেটা কিন্তু অনেকটা সিরাম ইউরিক অ্যাসিডের উপর নির্ভর করে না, এটা আপনাকে বুঝতে হবে। যে কারোর হয়তো ইউরিক অ্যাসিড নয় কিন্তু তার কোনো রকম বাত ব্যথা কিচ্ছু নেই, এটাকে আমরা বলি অ্যাসিমটোমেটিক হাইপার ইউরিসিমিয়া, অর্থাৎ ইউরিক অ্যাসিড শরীরে বেশি কিন্তু তার কোনো সিমটম দিচ্ছে না। দ্বিতীয় হচ্ছে ইউরিক অ্যাসিডের ব্যথাটা টিপিক্যাল আপনার পায়ের বুড়ো আঙুলে হবে। আপনি ভালো মনে শুতে গেলেন, ভালো আছেন, সকালবেলা দেখছেন পাটা পাততে পারছেন না, বুড়ো আঙুলের জায়গা থেকে পাটা একদম ফুলে উঠেছে এবং অসহ্য ব্যথা দপদপ করছে। এটাকে বলি আমরা অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস। অর্থাৎ ইউরিক অ্যাসিডের ব্যথা একটা অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। এরকমভাবে আগেকার দিনে কি হতো, গাউটের জায়গাটা ফুলে যেত, ফুলে বিভিন্ন জায়গায় ফোলা 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 হাতে থাকতো। এরকম আজকাল পাওয়া যায় না, যদিও আমার কাছে বেশ কয়েকজন পেশেন্ট আছেন যারা এরকম গাউটি টোফাই নিয়ে থাকেন। সুতরাং ইউরিক অ্যাসিডের খাবার কি হবে? 1 নম্বর ব্যাপার হচ্ছে না বাড়লে খাওয়ার কোনো মডিফাই করার প্রশ্ন নেই। যদি আপনার 7 পেরিয়ে যায় ছেলেদের, তাহলে জাস্ট 3টে খাবার বাড়ুন, মনে রাখবেন। একটা সি ফুড, নাম্বার 2 রেড মিটের সাথে মেটে, রেড মিট অতটা নয় কিন্তু লিভারটা ক্ষতিকর। আর যারা অ্যালকোহল খায়, বিয়ার, অ্যালকোহলের মধ্যে বিয়ারটা কিন্তু ইউরিক অ্যাসিড
হঠাৎ করে বাড়িয়ে দেয়। জাস্ট এই 3টে ছাড়া 2004-এর নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন আমাদের ক্লিয়ার কাট বলে দিয়েছে, এবং আমাদের রিউম্যাটোলজিক্যাল অ্যাসোসিয়েশন থেকেও ক্লিয়ার কাট বলা আছে, উদ্ভিজ প্রোটিন থেকে যে ইউরিক অ্যাসিড তৈরি হয় তাতে কিন্তু সিরাম ইউরিক অ্যাসিড লেভেল বাড়ে না। অর্থাৎ ধরুন আপনি শিম, বিন, এমনকি এই যে বিচিওয়ালা যে বীজওয়ালা সবজি, এগুলো খেতে লোকেরা, মানে আপনাকে ডাক্তারও তো বারণ করবে না, কিন্তু পাশের লোকেরা এবং বাড়ির লোকেরা ঘ্যান ঘ্যান করে মারবে যে এগুলো আপনি খাবেন না। কেন এত পুষ্টিকর জিনিসগুলো বাদ দেবেন? আপনার ইউরিক অ্যাসিড বাড়বে মাত্র 3টে খাবারে। মডারেট অ্যামাউন্টে যদি আপনি ভেজ প্রোটিন খান, ইউরিক অ্যাসিড বাড়বে না, এটুকু গ্যারেন্টি দেওয়া যায়। এটা সিগনিফিক্যান্ট নয়। সুতরাং এই মিথটা কাটান। ব্যথা মানে ইউরিক অ্যাসিড, এই ব্যাপারটা কাটিয়ে দিন। ব্যথার বেশিরভাগ কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। 90% ব্যথা বৃদ্ধদের হয় অস্টিওআর্থ্রাইটিস। আর যদি ইয়ং জেনারেশনের ব্যথাটা হয়, অনেক সময় সেটা ফাইব্রোমায়ালজিয়া, মানে এক ধরনের নার্ভের থেকে গা হাত পা ব্যথা, অথবা থাইরয়েডের প্রবলেম থেকে গা হাত পা ব্যথা। কিন্তু বেচারা ইউরিক অ্যাসিড, যত দোষ নন্দঘোষ, সবাই তার উপরই করে, সব খাওয়ার বন্ধ করে বসে থাকে লোকে। অ্যাপেল সিডার ভিনিগার ইউরিক অ্যাসিড হলে খাবে না দেখুন, কোন রকম আপত্তি নেই। অ্যাপেল সিডার ভিনেগার ওজন কমাতে হেল্প করে। কি করে হেল্প করে? অ্যাপেল সিডার ভিনেগার আপনার খাওয়ার ইচ্ছাটাকে কমিয়ে দেয়। কিন্তু কখনো অ্যাপেল সিডার ভিনেগার মানে না ডাইলিউট করে খাবেন না, কিন্তু আপনার কিন্তু ইসোফেজাইটিস হয়ে যাবে, গলা জ্বলে যাবে। শীতকাল মানেই তো আমরা জানি একটু ব্যথা, মানে সাধারণত শুনে এসেছি একটু ব্যথা বেদনাগুলো বাড়ে, মানে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে তো হবেই এটা, এবং আমাদের মতো যারা মধ্যবয়স্ক তাদেরও হয়। তো এটার প্রাথমিক একটা চিকিৎসা কি হতে পারে? হঠাৎ করে আমরা ডাক্তারের কাছে যাওয়ার হয়তো সময়টা পাচ্ছি না, এদিকে হয়তো শুরু হয়ে গেল ব্যথাটা, সেটা বাড়িতে ঘরোয়া কোনো বিষয় আছে কি? ব্যাপারটা হচ্ছে, যদি আমরা জানি যে আমাদের ডিসেম্বর মাস, শীতকাল বেশ ভালো হচ্ছে, সবাই না একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন ওঠার পর, জয়েন্টগুলো মোবিলাইজ করুন, ব্যথাটা তাতে কম থাকবে। আর যেখানে অ্যাকিউট ব্যথা হচ্ছে সেখানে কিন্তু বরফ সেক দেবেন। ব্যথার জায়গায় কিন্তু গরম সেকের চেয়ে বরফ সেক অনেক বেশি উপকারী, কারণ বরফটা ইনফ্লামেশন কমায়। আপনি জায়গাটা ইনফ্লেমড হয়েছে কি করে বুঝবেন? জাস্ট হাত দিন জয়েন্টের উপর, দেখুন জয়েন্টটা গরম হয়ে রয়েছে কিনা। যদি জয়েন্টটা গরম হয়ে থাকে তাহলে জয়েন্ট ইনফ্লেমড হয়েছে, তাহলে সেখানে আইস প্যাক দেওয়াটা একমাত্র সলিউশন। প্যারাসিটামল 500 মিলিগ্রাম খেতেই পারেন, তাতে কারোর কোনো অসুবিধা হবে না। আর টোটকা ট্রিটমেন্ট, সেটা আপনারা সবাই জানেন, কাউন্টার ইরিটেন্ট। বেশ খটোমটো কথাটা বললাম, তাই না? যেমন ধরুন বিভিন্ন টাইপের অয়েনমেন্ট পাওয়া যায়, এগুলো কি আপনি ভাবছেন অয়েনমেন্ট লাগালে যে, মানে ধরুন কোনোটা এম দিয়ে নাম, কোনোটা ভি দিয়ে নাম, এগুলো দিলে আপনি দেখেন ব্যথাটা কমে যাচ্ছে। এটা কি দেওয়ার সাথে সাথে রক্তের মধ্যে প্রবেশ করে? মোটেও না। ধরুন লঙ্কা বাটা, সেটা যদি আপনার হাতে দিয়ে দেয় ব্যথার জায়গাটায়, আপনার কি হবে? ব্যথার অনুভূতি লঙ্কার জ্বালার অনুভূতি হয়ে যাবে। আর একটা সাবস্টেন্স পি বলে একটা জিনিস তৈরি হয়, যেটা কাউন্টার ইরিটেন্টকে খুব ভালো কাজ করে। অর্থাৎ শীতের ব্যথার জন্য এই বিভিন্ন অয়েল ম্যাসেজ করা আপনারা করতে পারেন, ইভেন আপনার বাড়িতে বানিয়েও নিতে পারেন। আমাদের যে ছোটবেলায় রসুন তেলের করতো না, কনসেপ্টটা কিন্তু একই, কাউন্টার ইরিটেন্ট। সুতরাং দামি একটা ছোট্ট একটুখানি এইটুকু জিনিসের দাম ধরুন 200 টাকা দিয়ে দরকার নেই। আপনি একটু আগে বলছিলেন যে অ্যাপেল সিডার ভিনিগার ওজন কমাতে সাহায্য করে। ওজন কমাতে গেলে খুব ভালো ডিটক্স পানীয় কি কি হতে পারে? কোনো পানীয়তেই ওজন কমবে না যদি আপনি যতটা ক্যালোরি খাচ্ছেন তার চেয়ে বেশি ক্যালোরি খরচ না করেন। অ্যাপেল সিডার ভিনিগার খাওয়ার ইচ্ছাটাকে কমিয়ে দেয়, সেইভাবে আপনাকে ওজন কমাতে হেল্প করে।
আর আপনার খাওয়াটা হবে বেশিরভাগ ক্ষেত্রে কার্বোহাইড্রেট কম। আমরা বাঙালিরা না এক থালা ভাত খাই, আপনি সেই জায়গাটা একটু ডালিয়ে খান না। ভাত আর রুটি তো একই কার্বোহাইড্রেট। আর মিষ্টি শীতকালে ছাড়তে পারে এরকম লোভ আছে লোক। সুতরাং যদি মিষ্টির নেশা কমানো যায়, আর হাঁটতে হবে। ভালো থাকতে গেলে আগেও বলেছি, এখনো বলছি, হাঁটা বন্ধ রেখে হাঁটুন, তাহলে ভালো থাকবে। একদম। বন্ধ রেখে হাঁটুন, খুব হ্যাঁ। সুন্দর একটা মেসেজ উনি দিলেন। এই যে আমরা একটু রোগা হওয়ার বিষয় থেকে যাচ্ছি বারবার, তার কারণ শীতে প্রচুর প্রশ্নও আসছে ওয়েট গেইন নিয়ে। শীতে প্রচুর যেহেতু জবুধবু হয়ে এক জায়গায় বসে থাকা, ওয়েট গেইন হওয়ার একটা প্রবণতা বাড়ে, হাঁটাহাঁটিটা কমে যায়, বাইরে ঠান্ডার প্রকোপে সোয়েটার পরে হাঁটা যায় না, বিভিন্ন রকম ইফস অ্যান্ড বাটস থাকে। একদমই তাই, কারণ আমরাও খুব উদ্গ্রীব হয়ে আছি। আজকে নানান রকম সমস্যার সমাধানের জায়গাটায় নিয়ে আসছেন আমাদের ডাক্তার নারায়ণ ব্যানার্জি। আমাদের ফেসবুকে প্রচুর কোয়েশ্চেন আসছে, আমরা এক এক করে আমরা ওজন কমানোর প্রশ্নে ছিলাম, একেবারে সরাসরি চলে যাব সুগার পেশেন্টদেরও এই প্রশ্ন রয়েছে, যে যাদের সুগার রয়েছে প্রচুর প্রশ্ন এসেওছে সেটা নিয়ে, যে ভাত না রুটি কি খাবো, সুগার হলে কি কি খাবো না নিয়ে আমাদের প্রচুর জটিলতা থাকে। রোগা হতে গেলে, সুগার কন্ট্রোলে রাখতে গেলে ভাত খাবো না রুটি খাবো। এবং আপনি মিষ্টির কথাও বলছিলেন, এই শীতকালে মিষ্টি ছাড়া বাঙালি ভাবাই যায় না, তো সেটাও কতটা খাওয়া যেতে পারে বা আদৌ যেতে পারে কিনা। মূলত ভাত না রুটিতে আগে শুনে নেব, তারপর মিষ্টির প্রসঙ্গে আসছি। ফার্স্টে বুঝতে হবে সুগারের জন্য যেটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। অর্থাৎ ধরুন কোনো একটা খাবার খেলেন, সেটা 1 ঘন্টার মধ্যে সুগারটা কতটা বাড়িয়ে দিচ্ছে। ভাত আর রুটি কিন্তু ওভারঅল কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু এক। ভাতে তাড়াতাড়ি সুগারটা বাড়ে, আবার তাড়াতাড়ি নেমে যায়। রুটিতে একটু আস্তে আস্তে পরে বাড়ে, আস্তে আস্তে নামে। সুতরাং ভাত বা রুটি যাই খান না কেন মেপে খেতে হবে, কারণ এটা কার্বোহাইড্রেট। সুতরাং রোগা যদি হতে চান, সুগার যদি কন্ট্রোল হতে হয়, আপনার টোটাল ডায়েটের মাত্র 50% কার্বোহাইড্রেট দিয়ে পূরণ করতে হবে। সুতরাং ভাত খেলে 2 কাপ ভাত, রুটি খেলে 2টো রুটি। আপনি রুটি খাচ্ছেন বলে 6টা রুটি খেয়ে নিলেন, তাতে কিন্তু সুগারও কন্ট্রোল হবে না, রোগাও হবেন না। আচ্ছা, এবার মিষ্টির কথায় আসি, যেটা নিয়ে কল্পনালদা বারবার জিজ্ঞেস করছে, প্রচন্ড মিষ্টি প্রেমী আমরা দুজনেই, যে সুগার এবং রোগা হওয়া দুটোর ক্ষেত্রেই তো চিনি একটা ভিলেন আমাদের কাছে। আমরা জানি যে চিনি, তার সেরা সাবস্টিটিউট কি হতে পারে, চিনির বদলে কি খাওয়া যেতে পারে? বা ডায়াবেটিক যারা, তারা মিষ্টি খেলে এই সময় ঠিক কতটা খেতে পারে, বা কি ধরনের মিষ্টি তাদের জন্য? আমরা ফার্স্টে চিনি নিয়ে আসি। আমাদের একটা টার্ম আছে NNS, নন নিউট্রিশনাল সুইটনার। ফটোমটো টার্ম হলো, শুরু হয়েছিল স্যাকারিন দিয়ে। স্যাকারিনটা দেখা গেল যে কার্সিনোজেনিক হলেও হতে পারে। তারপর অ্যাসপার্টেম এলো, সেটাও দেখা গেল অতটা ভালো না। স্টিভিয়া ডেফিনেটলি এখন অনেক কোম্পানি নিয়ে এসেছে, এটা সুগারের রোগীরা খেতে পারে, কিন্তু স্টিভিয়ার টেস্টটাও না খুব একটা ভালো নয়। সবচেয়ে আইডিয়াল NNS অর্থাৎ সুগারের সাবস্টিটিউট হচ্ছে মঙ্ক ফ্রুট। কিন্তু আনফর্চুনেটলি এই মঙ্ক ফ্রুটটা কিন্তু খুব ইজিলি অ্যাভেলেবেল নয় এবং একটু দামি। যারা আনতে চান অ্যামাজনে অর্ডার করতে পারেন। মঙ্ক ফ্রুটের টেস্ট কিন্তু একদম সুগারের মতো, কোনো আফটার টেস্ট নেই এবং 0 ক্যালোরি। সুতরাং আইডিয়ালি 1 নম্বর মঙ্ক ফ্রুট, 2 নম্বর স্টিভিয়া কিন্তু পাওয়া যায়। স্টেভিয়ার ক্ষেত্রে একটা সমস্যা হয় যে স্টেভিয়া কতটা ব্যবহার করা উচিত এটা অনেকে বুঝতে পারেন না, বা গরম কোনো একটা তরকারিতে স্টেভিয়া দিয়ে ফেললেন, এইভাবে কি স্টেভিয়া ব্যবহার করা যায়? আমার মনে হয় না, মানে খাওয়ার অভ্যেসটা যাদের খুব হাই ডায়াবেটিস একটু পাল্টাতে হবে। তারা এই স্টিভিয়া না দিয়ে অল্প চিনি দিয়ে রান্না করুক না, দ্যাট ইজ মাচ সেফার। কারণ মঙ্ক ফ্রুট দিয়ে আপনি রান্না করতে পারেন, কিন্তু আবার বলছি পকেটে টান ধরবে। সেটাই। আচ্ছা, আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে একটা প্রশ্ন প্রায়শই শোনা যায় যে শীতকালে কতটা জল খাবো, মানে যেহেতু এই ব্যথা বেদনা, পেশির টান, এসব ইত্যাদি কারণে অনেকে একটা পরামর্শ দেয় যে প্রচুর জল খেতে হবে। এবার এই প্রচুর জলের মধ্যেও তো একটা লিমিটেশন দরকার, মানে প্রচুরটা তো আর একদম আনলিমিটেড হয় না। মানে আপনারা কি বলছেন এটা নিয়ে? ধরুন শীত, গ্রীষ্ম, বর্ষা, জলের মাপ কিন্তু আমাদের একটাই, 30 to 40 ml per kg of the body weight।
প্রোভাইডেড পেশেন্ট 27 ডিগ্রিতে অ্যাট রেস্টে আছে। প্রতিটা কথা কিন্তু ইম্পর্টেন্ট। 27 ডিগ্রিতে রেস্টে বসে আছেন, আপনার জলের মাত্রা 30 থেকে 40 ml পার কেজি, অর্থাৎ যদি 60 কেজি হয় সে 2.5 লিটার জল সাধারণ সময় খাবে। শীতে ধরুন 17 ডিগ্রি বাইরে টেম্পারেচার হয়েছে, আপনাকে জল কিছুটা কমাতে হবে, ধরুন 400 ml, খুব বেশি ঠান্ডা থাকলে। আবার গরমে এমনও হয়েছে যারা কলিয়ারিতে কাজ করে, ধরুন 52 ডিগ্রি টেম্পারেচার অবধি তাদের এক্সপোজড হতে হয়, তাদের 50 লিটার জলও তাদের খেতে হতে পারে 24 ঘন্টায়। সুতরাং জল খাওয়াটার মাপ কিন্তু প্রত্যেকে যেন মনে রাখে, 30 থেকে 40 ml পার কেজি। যদি আপনি 27 ডিগ্রি টেম্পারেচারে কোনো কাজ না করে চুপচাপ বসে থাকেন, এবার কাজ যদি শীতকালে আপনি করেন, কৃষক মাঠে ধান কাটে, তার যেমন ইচ্ছা সে জল খাবে যাতে ইউরিনের রং সাদা হয়, কোনো তাতে বাধা নেই। কিন্তু কারোর যদি হার্টের প্রবলেম থাকে, কারোর যদি জল খাওয়ার রেস্ট্রিকশন থাকে তার কিডনির কারণের জন্য, খুব বেশি শীতে যেহেতু আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায় না ঘামের জন্য, 27 ডিগ্রির তলায় টেম্পারেচার বহু ক্ষেত্রেই থাকে। গ্রামের দিকে টেম্পারেচার শীতকালে 10-এর তলায় নেমে যায়, তাদের কিন্তু জলের পরিমাণ অনেকটাই কমিয়ে দিতে হবে। বেশ। প্রচুর প্রশ্ন আসছে, যেমন সুদীপ্ত ধারা সে প্রশ্ন করেছে, আমার মার বয়স 50, 2025-এ ডাক্তার চেক আপ করেন, হাই ব্লাড প্রেশার 150/90, ডক্টর একটা মেডিসিন দিয়েছেন প্রেশার কমানোর, কিন্তু সেটা খেলে মাথা ঘোরে, যেটা আগে হতো না, কি করবেন? এটা না, মাথা ঘোরার কিরকম টাইপ সেটার উপর নির্ভর করছে। ধরুন আপনার মা বসে আছেন, মাথা ঘুরছে না, উঠে দাঁড়াতে গেলেন মাথা ঘুরছে, তাহলে আমরা বলবো পস্চুরাল হাইপোটেনশন হচ্ছে, অর্থাৎ দাঁড়ালে প্রেশারটা ফল করছে। আবার অনেক সময় কানে যদি উনি কম শোনেন, মাথা ঘুরতে থাকে। সুতরাং এটার না ইন জেনারেল কোনো ট্রিটমেন্ট হয় না। আপনি কিছুটা সিমটোম্যাটিক রিলিফ, কিছু অ্যান্টিহিস্টামিনিক বা স্টেমেটিল জাতীয় ওষুধ দিয়ে কমাতে পারেন, কিন্তু কারণটা আগে জানুন কেন মাথাটা ঘুরছে, তারপরে তার চিকিৎসা। আচ্ছা, আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন টেলিফোনে, 2248 দেখে নেব 805-এ। কে রয়েছে? নমস্কার। নমস্কার। নমস্কার, আমি প্রণব বলছি, কলকাতা 18 থেকে। হ্যাঁ, আমার দুটো প্রশ্ন আছে। ঘরে যে আমরা, আপনি আগে আপনার রেডিও সেটটা মিউট করুন। এক্সকিউজ মি, জাস্ট আই ডু দিস, জাস্ট প্লিজ। হ্যাঁ, এবার প্রশ্নটা করুন। ঘরে যে গ্লুকোমিটার আমরা ইউজ করি তাৎক্ষণিকভাবে সুগার লেভেল দেখার জন্য, এটা কতটুকু নির্ভরযোগ্য হতে পারে, এইটুকু একটা প্রশ্ন। আর এক প্রশ্ন হচ্ছে সুগার ফ্রি ট্যাবলেট সেটা কি ব্যবহার করে দিতে পারি? বেশ, শুনতে থাকুন। দুটি প্রশ্ন, গ্লুকোমিটারের ব্যবহার কিভাবে, মানে কতটা রেঞ্জ আমরা গ্লুকোমিটারে থাকলে বুঝতে পারবো সুগার আছে, মানে বেড়েছে কি বাড়েনি, আর সুগার ফ্রি ট্যাবলেট। প্রথমে বলে দিই, সুগার ফ্রি ট্যাবলেট নিয়ে অলরেডি আমরা কথা বলেছি, ওটা আমরা নন নিউট্রিশনাল সাপ্লিমেন্ট NNS। সুগার ফ্রি ট্যাবলেট আপনি নিশ্চিন্তে খেতে পারেন, স্টিভিয়া বলে যেটা পাওয়া যায়, অথবা মঙ্ক ফ্রুট। এবার গ্লুকোমিটার, এটা নিয়ে আপনাকে একটু বুঝতে হবে। অনেকে বলে আমার গ্লুকোমিটারটা খুব খারাপ, গ্লুকোমিটারে আমার রিডিং এলো 95, বাইরে করলাম 105। দেখুন, একটা জিনিস আপনাকে বুঝতে হচ্ছে, গ্লুকোমিটারে আপনি কোন সুগারটা দেখছেন। আপনি ভাবুন তো, ক্যাপিলারি ব্লাড সুগার, আর আপনি যেটা আমরা ভেনে ব্লাড সুগার নিই সেটা হচ্ছে ভেনাস ব্লাড সুগার। এখন আর্টারির মাধ্যমে রক্তটা ক্যাপিলারিতে পৌঁছয়, ক্যাপিলারিটা টিস্যু লেভেলে সুগারটা রিলিজ করে সেটা ভেনে যায়। সুতরাং ভেনাস ব্লাড সুগার কিন্তু অলওয়েজ একটু কম আসবে ক্যাপিলারি ব্লাড সুগারের চেয়ে। অর্থাৎ আপনি যেটা সুগারের মেশিন দিয়ে চেক করছেন সেটা যদি প্রপারলি ক্যালিব্রেটেড হয়, আপনার কিন্তু সুগার রেকর্ড ঠিক দেখাবে। কিন্তু সেই সময় যদি ব্লাড সুগার আপনি ভেন থেকে নিয়ে দেখেন, দেখবেন তার চেয়ে স্লাইটলি 10% মতো বেশি দেখাবে ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ।
মোটামুটি কত থাকলে সুগার গ্লুকোমিটারে আমরা ধরতে পারি যে নিরাপদ জায়গাতে আছি? কোন সময় করছেন সেটা। খাওয়া দাওয়ার পর? ফাস্টিং যদি হয়, দেখুন খাওয়া দাওয়ার পরে খুব একটা এর মধ্যে কিছু মানে ফারাক আমরা হয় না। কিছু বলি না, আমরা অলওয়েজ ফাস্টিং বলি। 126-এর উপর হলে আমরা বলি সুগার আছে। আর র্যান্ডাম অর্থাৎ খাওয়া দাওয়ার পর কিছু নয়, র্যান্ডাম যে কোনো সময় যদি 200-র উপরে থাকে তার মানে তার ডায়াবেটিস। বেশ। আচ্ছা, প্রশ্ন এসছে হোয়াটসঅ্যাপে, লিখেছেন কে লিখেছেন পৌলমী। ক্লিয়ার করেনি, পৌলমী না, লিখেছেন আমার বাবার বয়স 65-এর ওপর, ওনার কোনো ডায়াবেটিক বা হাই ব্লাড প্রেশার নেই, কিন্তু ক্রনিক অ্যাস্থমা আছে। শীতকালে ওনার অসুবিধে বেড়ে যায়। তিনি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়েছেন এবং রেগুলার অ্যাস্থমার ইনহেলার চালাচ্ছেন। বাবা নন স্মোকার। এই অবস্থায় ওনার কি কি হ্যাবিট, লাইফস্টাইল বা প্রতিকার মেনে চলতে হবে যাতে তার অসুখটা নিয়ন্ত্রণে স্বাস্থ্য, থাকে। হ্যাঁ তার স্বাস্থ্য আছে ভালো থাকে আর কি, অসুখ এবং নিয়ন্ত্রণে থাকে। শীতকালে কোনো কমপ্লিকেশন না হয়। প্রথমে বলে দিই, ইনহেলার যেটা নিচ্ছেন না, একটু টেকনিকটা দেখে নিন নিজে। আমাদের ইনহেলার নেওয়ার পদ্ধতি সাধারণভাবে না হয়ে একটা স্পেসার দিয়ে নিলে ভালো হয়। অর্থাৎ একটা চোঙা মতো থাকবে, যার একদিকে ইনহেলারটা আপনি পুশ করলেন, সেই গ্যাসটা স্পেসারের মধ্যে থাকবে এবং উনি স্পেসার দিয়ে নিচ্ছেন, সেটা যেন ঠিক মতো ইমপ্লিমেন্ট করেন। নাম্বার 2, একটু অ্যাডজাস্টমেন্ট হয়তো করতে হতে পারে ওষুধের, হয়তো ইনহেলারের ডোজ বাড়াতে হতে পারে। যেমন আপনার যদি শ্বাসকষ্ট বেশি হয় এবং সেই শ্বাসকষ্ট ইনফ্লামেশনের জন্য হয়, আমরা স্টেরয়েড ইনহেলারের ডোজটা একটু বাড়াই। কিন্তু যদি দেখা যায় সেটা ইনফ্লামেশনের জন্য নয়, ইনফেকশনের জন্য, তাহলে আমরা সেটাকে অ্যান্টিবায়োটিক্স দিই। সুতরাং শীতের প্রিভেনশন, আপনি যেরকম ভ্যাকসিন দিয়েছেন, আপনি আরেকবার ইনহেলার নেওয়ার টেকনিকটা একবার দেখে নিন। নাম্বার 3 হচ্ছে ডাইরেক্টলি ঠান্ডা হয় এক্সপোজ করবেন না ঘর থেকে বার করেই। এই যে হঠাৎ করে আমরা ঠান্ডায় এক্সপোজড হয়ে যাই, আমাদের বডি ইমিউনিটি কিছুটা কমে আর বাইরের ভাইরাসগুলো অত্যন্ত অ্যাক্টিভ হয়ে যায়। বেশ। আচ্ছা, সোনালী সেন লিখেছেন আমার দিদির বয়স 62, তার চুলকুনি হয়েছে বাঁ পায়ে আর বাঁ হাতে, মাঝে মাঝে ওষুধ খাচ্ছে। আমার প্রশ্ন, এটা কি মসুর ডাল খাওয়ার জন্য হতে পারে? বাটানগর থেকে উনি প্রশ্নটা পাঠিয়েছেন। খুব আনলাইকলি, কারণ যদি আগে মসুর ডাল খেয়ে না হয়ে থাকে, হঠাৎ করে মসুর ডাল খেয়ে হবে কেন? আর মসুর ডাল খেয়ে যদি অ্যালার্জি হয়, সারা শরীরে অ্যালার্জি হবে, একটা পার্টিকুলার জায়গায় কেন হবে? শিবশঙ্কর রাউত গোসাবা থেকে লিখছেন, আমার কয়েকদিন ছাড়া ছাড়া খুব ঠান্ডা লেগে গলা ব্যথা হয়। যখনই ঠান্ডা লাগে আমাকে অ্যাজিথ্রল খেতে হয়, একটা অ্যান্টিবায়োটিকের কথা বলেছেন উনি। প্লিজ একটা কিছু সাজেস্ট করুন। এখানে আপনাদের না এই কুসংস্কারটা কাটাতেই হবে। গলা ব্যথা মানেই একটা অ্যান্টিবায়োটিক খাওয়া, এই জিনিসটা আমি জানি না। আমি বহুবার ফেসবুকে বলেছি, আবার এখানে বলছি, এটা থেকে বেরিয়ে আসুন। গলা ব্যথা বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ, একটু গরম জল খাওয়া, গার্গল করা এবং প্যারাসিটামল খান, তাতে 90% গলা ব্যথা কমে যাবে। আপনি বাইরের দেশে যান, অ্যাজিথ্রোমাইসিন এভাবে ইউজ করাটা কিন্তু একদম উচিত না, তার অনেক সাইড এফেক্ট আছে, অনেক কিছু আছে। সুতরাং আমি বলবো, প্লিজ আপনি দরকার হলে যে কোনো, দেখবেন সেট্রিজিন জাতীয় ওষুধ খান, দামটা কম। আপনি প্যারাসিটামল খান, গরম জলে গার্গল করুন। 3 থেকে 5 দিন কমছে না, তখন আপনি অ্যাজিথ্রোমাইসিনের খেতে পারেন, অন্য যে কোনো খেতে পারেন। প্রথম 3 দিন কোনো অ্যান্টিবায়োটিক্সের দিকে তাকাবেন না। বেশ। এমদালি জিন্না তিনি লিখেছেন, কনজেনিটাল সার্ভাইকাল কার্সিনোমা তার ফ্যামিলি হিস্ট্রিতে আছে। এটা কি কোনো রকম পরীক্ষা করে বোঝা যায়? আগাম কনজেনিটাল সার্ভাইকাল কার্সিনোমা না এমনি সার্ভাইকাল কার্সিনোমা? উনি কনজেনিটাল লিখেছেন। কারণ আপনার দেখুন, পরীক্ষা তো একটাই, প্যাপসমিয়ার। আর আজকালকার দিনে আস্তে আস্তে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। এখন বাবা মারা নিজেরাই বলে যে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনটা তো ডাক্তারবাবু দিলেন না। সুতরাং যদি আপনারা সচেতন হন, 15 বছর তলার বাচ্চা, ছেলে বা মেয়ে,
সার্ভাইকাল ক্যান্সারের এগেনস্টে ভ্যাকসিন নিয়ে নেবেন 2 ডোজ। আর 15 থেকে 40 তারা কিন্তু নিতে পারেন এবং নেওয়া উচিত 3টে ডোজ। আচ্ছা, এটা সার্ভাইকাল ক্যান্সার আমাদের দেশের একটা মুখ্য মেয়েদের ক্যান্সার, একটা ব্রেস্ট, একটা সার্ভাইকাল ক্যান্সার, যেটা হয় একটা ভাইরাস দিয়ে। সেই ভাইরাসের এগেনস্টে আমরা যদি ভ্যাকসিনেশন নিই, আমাদের সার্ভাইকাল ক্যান্সারের হাত থেকে আমরা বাঁচতে পারি। এখানে একটি প্রশ্ন যোগ করব যে এই যে আপনি বয়সের সীমাটা বললেন 15 থেকে 40 এবং 15-র নিচে, দুটো ভাগে ভাগ করলেন, অবিবাহিত মেয়েরাও কি এই টিকা নেবে, নাকি বিবাহের পরেই মেয়েদের এই টিকাটা নেওয়া প্রয়োজন? না না, 15 বছরে বিয়ে দিলে তো পুলিশ জেলে দিয়ে দেবে। না, 15 থেকে 40-এর যে বয়সের সীমা আপনি বলছেন। অবিবাহিত বিবাহিতর প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে ওয়েদার শি ইজ সেক্সুয়ালি এক্সপোজড অর নট। বেশ, সুতরাং 15 থেকে 45 বা 15 থেকে 40 যারা নিচ্ছেন তাদের ডোজটা একটু আলাদা হয়। একটা 0 যদি হয়, একটা 2 মাসের মাথায়, একটা 6 মাসের মাথায়। আর যদি 15-র তলায় হয়, একটা 0 আর একটা 6 মাসের। বেশ, লিসনার আছেন ফোনে, অনেকক্ষণ ধরে রয়েছেন অপেক্ষা একজন করছেন। আমাদের শ্রোতা। কে রয়েছে? নমস্কার। নমস্কার। আমি রেডিও সেটটাকে মিউট করুন। একটু মিউট করে দিন, প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা ফোন করলে রেডিও সেট মিউট করে, নালে ভলিউম পুরো অফ করে দিয়ে আপনারা আসুন। কে বলছেন এবার বলুন। এবার ঠিক আছে? না, রেডিও সেটটা মিউট করেননি আপনি এখনো। ফিডব্যাক পুরোটা অফ করুন, না হলে ফিডব্যাক আসছে। আচ্ছা, এবারে ঠিক আছে? বলুন এবার। আমি সমীর শেখ বলছি, দেওরখালী নবদ্বীপ। বলুন। এই যে শিরায় টান ধরা, এই ধরুন রাত্রেবেলা শুয়ে আছি, পায়ে পুরো টান ধরলো আর যন্ত্রণা করলো। উনি ডাক্তারবাবু যে বললেন জলের পরিমাণটা, অতএব ভালোভাবে লিটার জল খেতে হবে বা খেতে হবে না, ওই জায়গাটা আমি বুঝতে পারিনি। আর একবার বলে আর হচ্ছে ইদানিং করে দেখছি ডান পাটা ফেল করছে, মানে প্যারালাইজড গোচরের মতো হয়ে যাচ্ছে। এটা কি খুব বিপজ্জনকের ব্যাপার? ঠিক কি হচ্ছে যদি একটু বলেন। আমার মানে এই ডান পাটা হাঁটছি, কাজ করতে করতে দেখা যায় বাঁ পাটা যেন মনে হচ্ছে ঠিক শক্তি পাচ্ছে না, মানে ফেল করছে, এই ফলস হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা এইভাবে এইটা এই বয়স কত? যেটা বয়স 65। বেশ, শুনতে থাকুন। আমি প্রথমে আসি মাসলে খিজ ধরা। এই যে কি অসুবিধা, যাদের মাসলের টান ধরে তারাই জানে। রাত্রিবেলা উঠে তাদের মাসলের টানের পরিচর্যা করতে হয়। এখন মাসলের টান ধরে কেন? আমি 3টে কারণ বলবো। বয়সের সাথে সাথে মাসলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, সুতরাং যে কটা মাসল রয়েছে তাদের মধ্যে একটা টান ধরার প্রবণতা আসে। মাসলে টান ধরে যদি শরীরে পটাশিয়ামের অভাব হয়, অর্থাৎ অ্যাথলিটদের মাসলে টান ধরে। কিন্তু বৃদ্ধ মানুষদের কেন মাসলে টান ধরে, বা ডায়াবেটিক পেশেন্টদের? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম নামক একটা মৌল আমাদের শরীরে থাকে, তার অভাবে। অর্থাৎ আমরা কিন্তু মাসল টান ধরলে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট করতে বলি, ম্যাগনেসিয়াম ট্যাবলেট হিসেবে পাওয়া যায়। আরেকটা বলে দিই, নাটস, যেমন অ্যামন্ডস যদি খান, কাজু খান, সাধারণ এতে খান, তাতে খুব ভালো ম্যাগনেসিয়াম থাকবে। আর পা ফলস হয়ে যাওয়া, একটু দেখুন তো আপনার সায়াটিক নার্ভের উপর চাপ পড়ছে কিনা। কোমরের একটা এক্সরে করে দেখুন তো কোমরের হাড়ে কোনো সমস্যা আছে কিনা। এটা বোধহয় পায়ের সমস্যা নয়। আচ্ছা, এরপরের যে প্রশ্নে যাব আমরা, সেই আবার রোগা হওয়ার প্রশ্নে ফিরে যাব, তারপর আসবো আবারও ফ্যাটি অ্যাসিডের প্রশ্নে, এবং তারপর যে প্রশ্ন বারবার আসছে তা হলো ফ্যাটি লিভার। বাঙালি প্রচুর ফ্যাটি লিভারে ভোগে এবং প্রচুর ডাক্তারবাবুরাও ফ্যাটি লিভার, এবং সেখানে খাওয়া দাওয়া অনেক কন্ট্রোল করতে হয়, সেটা নিয়ে একটা চিন্তা বাঙালি। তো যে রোগা হওয়ার প্রশ্নে আসবো, সেই প্রশ্ন করেছে মধুরিমা ব্যানার্জি জানতে চেয়েছে যে আমার ওজন বেড়ে গেছে উচ্চতা অনুযায়ী, যদি শীতকালে কমিয়ে ফেলতে চাই তাহলে মোটামুটি আমার ডায়েট কি হওয়া উচিত? ওজন যদি কমাতে হয়, আবার আমি বলছি ক্যালোরি ইনটেক কমাতে হবে। ক্যালোরি কিসে আছে? কার্বোহাইড্রেটে আছে। কার্বোহাইড্রেটে যে ক্যালোরি আছে, সে কার্বোহাইড্রেটগুলো কি? ভাত, রুটি, মিষ্টি, এগুলোকে কমান। তার বদলে আপনি কি করতে পারেন? ধরুন চিয়া সিড রাত্রে ভিজিয়ে রাখলেন, সকালবেলা উঠে খেলেন, কিচ্ছু না, পেটটা ফুলে যাবে, পেটটা ভরা ভরা লাগবে। যেমন অ্যাপেল সিডার ভিনেগার,
সেভাবে কাজ করে। আপনি সকালে না বা রাত্রে কার্বোহাইড্রেটটাকে স্কিপ করুন। কি খাবেন? ডালিয়া। ডালিয়া মোর প্রোটিন, লেস কার্বোহাইড্রেট। আপনি দুপুরবেলায় গিয়ে অফিসে গিয়ে কেক বা পেস্ট্রি অথবা আমরা যেটা করি যে বিস্কিট বা তার চেয়েও বেশি আমরা ওই মাঝে মাঝে একটা ডোনাট খেতে পারি। এইগুলো যে খাওয়ার যে অভ্যেস, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। নাম্বার 3 হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের হ্যাবিট একদম বন্ধ করুন। প্রতিটা সফট ড্রিঙ্কস খারাপ। আর হাঁটুন, বুঝছো, বারবার বলছি, হা বন্ধ করে হাঁটুন। রোগা হওয়ার মূল মন্ত্র সেখানেই। তেলের প্রশ্নে আসবো। সর্ষের তেল নাকি সাদা তেল, কোন তেল খাবে বাঙালি? দুটোই ভালো। খারাপ তেলগুলো আগে বলে দিই। খারাপ তেল হচ্ছে পাম অয়েল। খারাপ তেল হচ্ছে যে তেলগুলো জমে যায়, অর্থাৎ বনস্পতি। এখন অবশ্য খুব একটা বেশি ইউজ হয় বলে আমার মনে হয় না। খারাপ তেলের মধ্যে কিন্তু নারকেল তেলও পড়ে খাওয়ার ক্ষেত্রে, কারণ কেরালা এবং ওই দক্ষিণ ভারতে নারকেল তেলের ভীষণ প্রচলন আছে। সেটা কিন্তু খুব ভালো নয়। সর্ষের তেল খুব ভালো। সর্ষের তেল সম্পর্কে আমাদের একটা অদ্ভুত প্রতিক্রিয়া আছে যে সর্ষের তেল এত খাচ্ছে। সর্ষের তেল, কোনো তেল ভালো কি খারাপ ডিপেন্ড করে দুটো জিনিসের উপর। তেলের মধ্যে কতটা কম স্যাচুরেটেড ফ্যাট আছে, আর তেলের বয়েলিং পয়েন্ট কত। যে তেলের বয়েলিং পয়েন্ট সবচেয়ে হাই সেই তেল সবচেয়ে ভালো, আর যে তেলের স্যাচুরেটেড ফ্যাট সবচেয়ে কম সে তেল ভালো। সাদা তেলের মধ্যে রাইস ব্র্যান অয়েল যথেষ্ট ভালো, সোয়া অয়েল ভালো। রাইস ব্র্যান সোয়া অয়েল 2:1 রেশিওতে সবচেয়ে ভালো। এবার এইসবগুলো দিয়ে কি তেলে ভাজা খাওয়া যায়? তেলে ভাজা খেতে গেলে কিন্তু সর্ষের তেলই লাগে। এক্ষেত্রে একটা কথাই বলবো, আপনারা খুব গরম করে সর্ষের তেলটা একদম স্মোকিং পয়েন্টে নিয়ে যাবেন না। স্মোকিং পয়েন্ট আপনারা বুঝবেন কি করে? রান্নার সময় একটা নীল আভা দেখতে পাবেন, সে তার তলায় রাখুন। নাম্বার 2, একবার যদি একটা জিনিস ভাজেন সেই তেলে দ্বিতীয়বার আর ভাজবেন না, তেলটাকে ডিসকার্ড করুন। বারবার একই তেলে ভাজলে কি হয়, তেলটা ভেঙে ট্রান্স ফ্যাট বলে একটা খারাপ জিনিস তৈরি হয়, যেটা শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। অর্থাৎ তেলকে দায়ী করবেন না। সর্ষের তেল অত্যন্ত ভালো জিনিস, জীবের পক্ষে, শরীরের পক্ষেও, কিন্তু কিভাবে ইউজ করছেন সেটা খারাপ করে দেয়। মাসে কত লিটার তেল একজন 4 জনের বাঙালির পরিবার ব্যবহার করবে? দেখুন, ডেলি মাস্ট অয়েল ইনটেক হচ্ছে 20 গ্রাম পার ডে। পার হেড বলছেন? পার ডে, পার ডে, পার হেড হচ্ছে 20 গ্রাম। এবার মাসে হিসেব করে নিন। এবার এক্সট্রা তেল একটু তো মাঝে মধ্যে খেতে হয়, না হলে ভাল লাগে নাকি? নয়তো লাইফটাই তো মনোটোনাস হয়ে যায়। ফিজিক্যাল হেলথ ভালো করতে গিয়ে মেন্টাল হেলথ খারাপ হয়ে গেল। কিন্তু যেটুকু এক্সট্রা তেল খেলেন সেটুকু একটু দৌড়ে নিন না। বেশ। আচ্ছা, রবীন্দ্র কর্মকার বারাসাত থেকে এর আগে প্রশ্ন করেছে, আরেকটা প্রশ্ন লিখেছে, আমার বয়স 35, সুগার নেই, অমাবস্যা, পূর্ণিমা, একাদশীতে হাতের কবজিতে ভীষণ ব্যথা অনুভব হয়, কি উপায় ব্যথা কমানোর? আমার মায়ের বয়স 65, সুগার নেই, ওনার ডান পায়ে রাতে ঘুমোলে শিরায় ভীষণ ব্যথায় ঘুম থেকে উঠে যান, মুক্তির উপায় বললে উপকৃত হতাম। মায়ের ফাস্টিং সুগার 118, ভয়ের কি কিছু আছে? খাবার কি কি খাবেন? অনেকগুলো। মায়ের ব্যাপারটাই বলি। এইসব মাসেল ক্র্যাম্পের জন্য বেস্ট উপায় হচ্ছে মাসেলটাকে অ্যাক্টিভ রাখা। স্পেশালি যখন রাত্রে শোবেন, এমনভাবে ম্যাট্রেস দেবেন না, মানে এমনভাবে বিছানা, মানে চাদর জড়িয়ে যেন উনি না শোন, যাতে পায়ের উপর টান ধরতে পারে, সেটা কিন্তু খারাপ হবে। নাম্বার 2 হচ্ছে যে মাকে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট দিন। যদি মা ম্যাগনেসিয়াম ট্যাবলেট না খেতে পারেন, 4-5টা অ্যামাউন্ট খেতে দিন সকালবেলা। আর
খুব বেশি হলে তখন ম্যাগনেসিয়াম ট্যাবলেট, আমরা অন্য ওষুধগুলো ইউজ করি। বেশ। আর আপনার নিজের ক্ষেত্রে অমাবস্যা পূর্ণিমায় কেন বাতের ব্যথা বাড়ে, আমি রিউম্যাটোলজিস্টদেরও জিজ্ঞেস করেছি কলকাতার এবং বাইরের, তারা কেউ উত্তর দিতে পারেনি। জোয়ার ভাটার সাথে যে বাতের ব্যথার কি সম্পর্ক এখনো অবধি আমি জানতে পারলাম না। মাইগ্রেনের সমস্যায় ভোগেন সোমনাথ চট্টোপাধ্যায়, কি করলে ব্যথাটা কমতে পারে, কি ট্রিটমেন্ট, কি প্রসিডিওরে করবেন সেটাও জিজ্ঞেস করেছেন। দেখুন, মাইগ্রেনের না দুটো ব্যাপার আপনাকে বুঝতে হবে। ফার্স্ট, ট্রিগার ফ্যাক্টরটা অ্যাভয়েড করুন। ট্রিগার ফ্যাক্টর কি? 1 নম্বর হচ্ছে ফাস্টিং, বেশি সময় খালি পেটে থাকবেন না, স্ট্রেস বেশি নেবেন না, কম ঘুমোবেন না, আর খাওয়ার মধ্যে চিজ এবং কলা মাইগ্রেন প্রেসিপিটেট করে। আচ্ছা, সুতরাং এগুলো অ্যাভয়েড করুন। মাইগ্রেনের চিকিৎসা দুটো পদ্ধতি আমরা করি। একটা হচ্ছে খুব ইনফ্রিকুয়েন্ট ব্যথা হচ্ছে, যখন ব্যথা হবে তখন একটা ব্যথা কমার ওষুধ খেলেন, সেটা হতে পারে বিভিন্ন নামে পাওয়া যায়, ধরুন প্যারাসিটামলের সাথে একটা স্টেমেটিল মিশিয়ে খেলেন। আরেকটা আছে যাদের খুব ফ্রিকুয়েন্টলি মাইগ্রেন হয়, তাদের আমরা লং টার্ম ওষুধ দিই, সেটা পেশেন্টের অবস্থা বুঝে, তার কি অবস্থা, তার প্রেশার কত, সে রোগা কি মোটা, সে তার কোনো মানসিক কোনো রোগ আছে কিনা, কারণ মাইগ্রেনের বেশ কিছু ওষুধ কিন্তু ডিপ্রেশন করে। সুতরাং আমাদের একটানা ওষুধ দিয়ে রাখতে হবে যাতে ফ্রিকোয়েন্সি অফ অ্যাটাক এবং ইন্টেন্সিটি অফ অ্যাটাক কমে। সুতরাং মাইগ্রেনের ট্রিটমেন্ট অত সোজা না। ব্যথা হলেই ওষুধ খেলেন, ঠিক আছে, ব্যথা যাতে তাড়াতাড়ি না হয় তার জন্য ওষুধ খেতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, স্ট্রেস ফ্যাক্টর কমান, প্রেসিপিটেটিং ফ্যাক্টর কমান। বিপ্লব কুমার মাইতি পাথর প্রতিমা সুন্দরবন থেকে লিখেছে, আমার 3 মাস আগে গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছিল, এখন দেখছি খুব গ্যাস ফর্ম করছে, কি করব? ইউজুয়ালি না, এটা একটা সমস্যা প্রথম 2-3 মাস গল ব্লাডার অপারেশনের পর হতে পারে, এটা কিন্তু আপনার সারা জীবন থাকবে না। গল ব্লাডার আমাদের একটা পিত্তথলি, যেখানে আমাদের পিত্তটা এসে জমা পড়ে, খাবারের সময় সেটা কন্ট্রাক্ট করে, খাবারটা হজম হতে সাহায্য করে। এখন তো গল ব্লাডার অপারেশনে পিত্তথলিটা কাটা হয়ে গেল, সুতরাং ওইখানটায় না গল ব্লাডারের ফাংশনটা নিতে 3 মাস অবধি দেরি হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই 3টে মাস একটু কষ্ট করুন, দরকার হলে অম্বলের ওষুধ খান, 3 থেকে 6 মাসের মধ্যে এই প্রবলেমটা কেটে যাবে। আচ্ছা আচ্ছা, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া থেকে লিখেছে, ডায়াবেটিক রোগীদের জন্য পেঁপেটা কি ক্ষতিকর? কোনো পেঁপেই ক্ষতিকর নয়। ক্ষতিকর হচ্ছে একটাই, যদি এক্সেসিভ খাই। কাঁচা পাকা আমি এটাই বলে দিলাম, কারণ আমি পেঁপে বলে খুব ঠকেছি। পেশেন্টকে পেঁপে খেতে পারেন বলে চলে গেল, আবার ফিরে এলো, ডাক্তারবাবু কাঁচা পেঁপে খাবো না পাকা পেঁপে খাবো? সুতরাং আমি একদম এক কথায় বলে দিই, কাঁচা পাকা সবই খেতে পারেন, আপনি বেশি পরিমাণে খাবেন না। বেশ, চলে যাব ফ্যাটি লিভারের প্রশ্নে, যে প্রশ্ন নিয়ে অনেকক্ষণ আমরা অপেক্ষা করছি। বাঙালি মাত্রই ফ্যাটি লিভার আছে অল্প বিস্তর, মানে এবং ডাক্তারদেরও আছে, চিকিৎসকদেরও আছে, তাতে এত ভয় দেখান কেন তাহলে আপনারা ফ্যাটি লিভার নিয়ে? শুনুন, ফ্যাটি লিভার কোনো অসুখ নয়, ফ্যাটি লিভার অসুখের লক্ষণ। আমরা ফ্যাটি লিভার নিয়ে কোনো সমস্যা হয় না, কিন্তু আপনি একটা আল্ট্রাসাউন্ড করতে গেলেন, দেখলেন লিভারে একটু ফ্যাট বেশি আছে। কাদের ফ্যাটি লিভার হয়? যারা হাঁটাচলা করে না, যারা অনেকটা ইমোবিলাইজ থাকে, তাদের ফ্যাটি লিভার হয়। আর কাদের ফ্যাটি লিভার হতে পারে? যারা ডায়াবেটিক, আনকন্ট্রোল ডায়াবেটিক, তাদের ফ্যাটি লিভার হয়। ফ্যাটি লিভার হয় যারা অ্যালকোহল খায়, তাদের ফ্যাটি লিভার হয়। সুতরাং ফ্যাটি লিভারের কারণ যদি আমরা দেখি, প্রথম কারণ হচ্ছে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, মোটা হয়ে যাওয়া, আর সুগার আনকন্ট্রোল থাকা। আমাদের দেশে কমন কারণ ক্রনিক লিভার ডিজিজের, যাদের সিরোসিস হয়, প্রথম কারণ হেপাটাইটিস বি, কিন্তু দ্বিতীয় কারণ হচ্ছে এই ম্যাস, আমরা বলি মেটাবলিক্যালি অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ। কারণ এই ফ্যাটি লিভারটা আমরা জানি না whether it is alcohol induced or non alcohol induced, কিচ্ছু জানি না। সুতরাং ফ্যাটি লিভার হলে না আপনারা একটা
লিভার ফাংশন টেস্ট করুন। আল্ট্রাসাউন্ডে ফ্যাটি লিভার পেয়েছেন, খুব চিন্তা, রাতে ঘুম চলে গেছে। এবং সাধারণ লোকের একটা ধারণা ফ্যাটি লিভার হচ্ছে মানে ফ্যাট খাওয়া বারণ। এসে কত বড় ভুল ধারণা আপনাদের বোঝাতে পারবো না। ফ্যাটি লিভারে খাওয়া বারণ হচ্ছে চিনি, কার্বোহাইড্রেট যতটা সম্ভব কম। এবার আপনি একটা লিভার ফাংশন টেস্ট করে দেখলেন, লিভার ফাংশনের মধ্যে এসজিপিটি অর্থাৎ লিভার এনজাইমসগুলো বেশি আছে, তখন আপনি বুঝবেন যে এর কিন্তু ইনফ্লামেশন হচ্ছে। সুতরাং এই ফ্যাটি লিভারে আমায় অ্যাক্টিভ ট্রিটমেন্ট করতে হবে। আরেকটা হচ্ছে আজকালকার দিনে বিরাট সুবিধা হয়ে গেছে, লিভারের স্টিফনেসটা মেজার করার জন্য আমরা আল্ট্রাসাউন্ড অথবা এমআরআই এর মাধ্যমে লিভারের স্টিফনেসটা দেখি যে শুধু ফ্যাটি আছে না ফাইব্রোসিস হচ্ছে। যদি ফাইব্রোসিস হয়, সে যদি মোটা হয়, তাহলে যে করে হোক তাকে রোগা হতে হবে। এবং কিছু ওষুধ আছে যেটাতে রোগা করা যায়, আজকালকার দিনে এসেছে, আমরা সেটা দিয়ে থাকি যাদের ডায়াবেটিক ফ্যাটি লিভার আছে। কিছু কিছু ওষুধ আছে ফ্যাটি লিভারে, ডায়াবেটিক পেশেন্টদের আমরা ইউজ করি, কিন্তু সমস্ত ওষুধের উপরে হচ্ছে ওজন কমানো এবং হাঁটা, তাহলেই ফ্যাটি লিভার ঠিক হবে। এবং ফ্যাটি লিভারে ফ্যাট খাওয়া বারণ নয়, ফ্যাটি লিভারে ফ্যাট খাওয়া যায়। অন্যান্য যে সমস্ত খাবার, ফল টল সবই নরমাল ভাবে খাওয়া যেতে পারে, মিষ্টিটাকে বাদ দিতে হবে, চিনি জাতীয়। আচ্ছা, সৌরীন্দ্র মোহনের একটা প্রশ্ন আছে যে মানুষ, আপনি বলছেন বারবার রোগা হতে পারলেও ভুঁড়ি কমছে না, ফ্যাটি লিভার আছে, কি করব? হ্যাঁ, সেটাই তো মুশকিল। ভুঁড়ির ফ্যাট সবচেয়ে পরে যায়। আমাদের ওবেসিটি না, ইন্ডিয়ানদের যেটা হয় সেটা হচ্ছে ভিসেরাল ওবেসিটি। আমাদের ওবেসিটি কিন্তু মেজার করার তো যন্ত্র আমাদের আছে, বিএমআই, বডি মাস ইন্ডেক্স, হাইট ওয়েট দিয়ে করি আমরা, কিন্তু ভারতীয়রা ওবেসিটি ওইভাবে মেজার করলে হবে না, আমরা ওয়েস্ট হিপ রেশিও দিয়ে করব। সুতরাং আপনার ভুঁড়ি যতদিন থাকবে ফ্যাটি লিভার থাকবে, ভুঁড়ি কমাতে গেলে হাঁটতে হবে। আপনি ওজন কমানোর ইনজেকশন নিয়েও কিন্তু ভুঁড়ি কমাতে পারবেন না। বেশ, হাঁটাটাই প্রধান আর কি। কিন্তু একজন শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। কে রয়েছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? নমস্কার, আমি ধুলাগড়ি শিবতলা থেকে বাবলু মুদি বলছি। বলুন। আচ্ছা, সুগার পেশেন্ট খাওয়া বলতে ভাত, মুড়ি, রুটি, এবং এখন বর্তমানে শীতের সময় সবজি হচ্ছে মূলো, গাজর, বিট, এইগুলোর মধ্যে কোনটা উনি খাবেন আর কোনটা না খাবেন? মুড়ি আছে, ভাত আছে, রুটি আছে, হ্যাঁ, একটু বললে ভালো হয়। ওনার বয়স 55 বছর, আমার ওয়াইফ, আর ওনার পিপি হচ্ছে 300 অ্যাবাভ। ফার্স্ট এই ধরা পড়েছে। হ্যাঁ, মেডিসিন সেইভাবে এখনো চালু হয়নি, হয়েছে 2-1 দিন চলছে। হ্যাঁ, এবারে খাদ্য তালিকার মধ্যে কি রাখা যেতে পারে? ডাক্তার এইটুকু একটু শুনলে খুব ভালো হয়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। সুগার এত যদি বেশি থাকে শুধু খাওয়ার কন্ট্রোলে হবে না। আর দেখুন, ভাত, রুটি, মুড়ি, আপনি যে 3টে কথা বললেন, এই 3টেই কার্বোহাইড্রেট, 3টের পরিমাণই কমাতে হবে। সেই জায়গাটা রিপ্লেস করতে হবে আপনাকে ডাল, সয়াবিন, ডালিয়া এগুলো দিয়ে। আর যেগুলো বললেন মূলো, মাটির তলার জিনিস খাবেন না, এটা ভুল ধারণা। অল্প মাত্রায় মাটির তলার জিনিস খাবেন, তাতে কিচ্ছু হবে না, কিন্তু সুগারটা কন্ট্রোলের জন্য এটা এখানে ডায়েট একটা ফ্যাক্টর মাত্র। ধরুন আপনার স্ত্রীর যেরকম সুগার দেখলাম, এটার জন্য ভালো রকম ওষুধ লাগবে, ভালো রকমভাবে তাকে হাঁটা চলা অন্য ট্রেনিংগুলো তাকে নিতে হবে। শুধু খাওয়ার মধ্যে ওই জিনিসটা ধরবেন না যে আমি ভাত খাবো না, রুটি খাবো না, মূলো খাবো না, এগুলো না। আচ্ছা, মৌমিতা মাইতি পাথর প্রতিমা সুন্দরবন থেকে লিখেছে, যে কোনো কাজ করার সময় ডান হাতের কবজিটা অবশ হয়ে যায়, কি করবো? উনি ওনার বয়সটা কিন্তু লেখেননি। আচ্ছা, যে কোনো কাজ করার সময় এই সমস্যাটা হয়, কি করা যাবে? এটা দেখতে হবে যে ঘাড়ে কোনো নার্ভের সমস্যা হচ্ছে কিনা, যেটা কবজিটাকে কন্ট্রোল করে, অর্থাৎ ঘাড়ে ব্যথা আছে কিনা, যেটা ধরুন C6, C7 এই নার্ভে প্রবলেম আছে কিনা, অথবা খুব সিম্পল টেনিস এলবো হয়েছে কিনা,
অবশ্য এলবো মানে কবজি হলে কিন্তু আপনাকে আরেকটা কথা ভাবতে হবে, কার্পাল টানেল সিনড্রোম হচ্ছে কিনা। অর্থাৎ এটা আপনাকে বুঝতে হবে নার্ভের উপর চাপ কোন লেভেলে পড়ছে। আপনার পসিবলি নার্ভের উপর চাপ পড়ছে, সেটা ঘাড়ের স্পাইনের লেভেলে, না হাতের এই কবজির এখানে একটা কার্পাল টানেল বলে একটা টানেল থাকে, সেটা চেপে গিয়ে নার্ভের উপর চেপে বসছে কিনা। এটা না দেখে, না ডাক্তার এক্সামিন করে আপনার এটাই হয়েছে বলাটা খুব ডিফিকাল্ট। আচ্ছা, শরীরের গোপন জায়গায় লাল চাকা রিং এর মতো দাগ ভীষণ চুলকায়, স্বামী স্ত্রী উভয়েরই, 2 মাসের ওপর, কি করণীয়? ক্ষিতিমোহন শাসমল ঢাকুরিয়া থেকে লিখেছেন। নিজেদের সুগার চেক করুন, আর দুজনকেই অ্যান্টিফাঙ্গাল ওষুধ খেতে হবে। এবার কি অ্যান্টিফাঙ্গাল ওষুধ খাবেন সেটা আপনার গাইনোকোলজিস্টই বা মেডিকেল প্রফেশনে যিনি আছেন বলে দেবেন। প্রত্যেকটা অ্যান্টিফাঙ্গাল, যেমন আমি ফ্লুকোনাজোল বা ইট্রাকোনাজোল, এগুলো প্রত্যেকটারই না একটা সাইড এফেক্ট আছে, লিভার ফাংশন ডিরেঞ্জ করে। সুতরাং আপনাদের দুজনকে ওষুধ খেতে হবে। ডোজটা কিন্তু আমি বলতে পারবো না, আপনার কোমরবিডিটির উপর ডোজটা ডিপেন্ড করবে। কিন্তু আগে সুগার দেখে নিন আপনাদের সুগার আছে কিনা। বেশ, যে প্রশ্নে যাব এরপর, যে প্রশ্ন করেছেন ঝুলন দত্ত রায়, লিখেছেন যে 7-8টা করে প্রেশারের ওষুধ খান তার মা, বয়স 78, কিন্তু প্রেশার কিছুতেই কখনো কম থাকে কখনো বেশি থাকে, 200 ক্রস করে যায়। কখনো কখনো প্রয়োজনে কিডনির ডপলার টেস্টও হয়েছে ব্লক আছে কিনা দেখার জন্য। রেনাল ব্লক নেই, করোনারিতেও ব্লক নেই, কিন্তু প্রেশারের প্রবলেমে ভুগছেন, কি করবেন বা কেন হচ্ছে? একটা, আপনার মা যদি খুব মোটা হন, রাতে নাক ডাকে কিনা দেখুন তো। আপনার ফ্রিকোয়েন্টলি মিস করে যায় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, মানে এমন জোরে নাক ডাকছে যে ব্রেনে অক্সিজেন যাচ্ছে না। যেই ব্রেনে অক্সিজেন যাচ্ছে না, এই কথাটা খুব কমন, ব্রেনে অক্সিজেন যাচ্ছে না। যেই ব্রেনে কম অক্সিজেন যাবে তখন শরীর চেষ্টা করবে প্রেশারটা বাড়িয়ে দিয়ে ব্রেনে অক্সিজেন দেওয়া। আমরা কিন্তু যাদের প্রেশার কন্ট্রোল হয় না, 2-3টে জিনিস দেখে নিই। তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, অর্থাৎ ব্রেনে অক্সিজেন যায় না, রাত্রে নাক ডাকে ভীষণ, সেটা আছে কিনা, ভীষণ মোটা কিনা, আর ওষুধের মধ্যে ড্রাগ টু ড্রাগ ইন্টারাকশন হচ্ছে কিনা। আমাদের আইডিয়া হচ্ছে প্রেশারের ওষুধ দিতে হবে, একটা ওষুধ ম্যাক্সিমাম ডোজ, কন্ট্রোল হলো না সেকেন্ড ওষুধ অ্যাড অন করলাম, কন্ট্রোল হলো না থার্ড ওষুধ অ্যাড অন করলাম। সুতরাং এই ওষুধগুলোর মধ্যে আর দেখতে হবে কিডনি ফাংশনটা ঠিক আছে কিনা। না, লিখেছেন কিডনি ফাংশন ঠিক আছে, 7-8টা প্রেশারের ওষুধ খেয়েও এই অবস্থা আর কি। তাহলে দেখুন না নাক ডাকছে কিনা। বেশ, একদম সহজ ব্যাপার। আচ্ছা, শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে 22488085-এ। নমস্কার। ছিলেন কোনোভাবে। হ্যাঁ, ছিন্ন হয়ে গেছেন। যে প্রশ্নে থাকবো এরপরেও আরেকবার, যে ফাস্ট ফুড, বিরিয়ানি মানুষ ছাড়তে পারছে না, কিন্তু এই ফাস্ট ফুড বা বিরিয়ানি থেকে প্রচুর আমরা দেখতে পাচ্ছি যে আপনারা বলেন যে নিরোগ থাকার পথে বাধা আর কি। এই ফাস্ট ফুড বা বিরিয়ানি এগুলো বদলে হেলদি স্ন্যাক্স কি হতে পারে? দেখুন, বাঙালি খাবারের মতো হেলদি খাবার কিন্তু নেই। সাধারণ বাঙালির খাবারে কি থাকে? ভাত, ডাল, অ্যাডিকুয়েট কার্বোহাইড্রেট, ডালে প্রোটিন, শাক, তাতে ভালো রকম ফাইবার, মাছের ঝোল। আপনি মাছের ঝোলের বদলে আপনি একটা বাড়িতেই একটা কিছু মাছের কষা করুন না, ভালো লাগবে খেতে। আর দই, এগুলো কিন্তু বাঙালির খুব ভালো খাবার। আমরা যেরকম ট্র্যাডিশনালি, আমার এখনো মনে পড়ে বাড়িতে যদি পোলাও আর মাংস হতো তাহলে আমাদের সেদিনটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। ইভেন রোববারে যদি আপনি হেঁটে যান রাস্তা দিয়ে, ওই যে মাংস রান্নার একটা গন্ধ আসতো না, সেটাই একটা নস্টালজিয়া করে দেয়। আপনাকে বিরিয়ানি খেতে হবে কেন? আপনি কবজি ডুবিয়ে মাংস খান, আপনি যদি অন্য কিছু ভালো থাকে, এবং সেই মাংসে যেন একটা আলু থাকে, ঝোল থাকে। এই যে মাটনের লোভ দেখাচ্ছেন, বাঙালি কটা মাটন খেতে পারে? মানে আমি বলতে চাইছি যে কোলেস্টেরলের জুজুকে কাটিয়ে কটা মাটন নিরাপদ?
আমি এই প্রশ্নটাতেই আসতে যাচ্ছিলাম। কোলেস্ট্রল আমাদের দু রকমের, ভালো কোলেস্ট্রল, খারাপ কোলেস্ট্রল। খারাপ কোলেস্ট্রল মানে এলডিএল। আর মাটনে কি হয়, মাটনে আমাদের জেনেটিক ফ্যাক্টর যদি না থাকে, মাটন যদি কেউ 2 সপ্তাহে একবার খায় 100 গ্রাম করে, কোনো অসুবিধা তার হবে না। কিন্তু আপনি এলডিএল কোলেস্টেরল কিছুতেই কমাতে পারবেন না ওষুধ ছাড়া, যদি তার এলডিএল কোলেস্টেরল খুব হাই থাকে। ডায়েট এখানে কাজ করে না। অন দ্য আদার হ্যান্ড, ট্রাইগ্লিসারাইড বলে যে ফ্যাটি জিনিসটা থাকে, সেটা কিন্তু অনায়াসে কমে যায় যদি আপনি কার্বোহাইড্রেটটাকে কমিয়ে দেন। সুতরাং আমরা অনেক সময় এই মাটনের জুজু, ডিমের জুজু, ভাবুন তো দেখি, এত ভালো একটা সস্তার প্রোটিন আমরা খাই না। কি না, আমার একটা হার্ট অ্যাটাক হয়েছে, আমি ডিম খাবো না, কোলেস্ট্রল বেড়ে যাবে। কিন্তু এটা দেখা গেছে বিয়ন্ড ডাউট আজকালকার স্টাডিতে, যে খারাপ কোলেস্ট্রল আমরা বাইরে থেকে কিছুতেই বাড়াতে পারবো না। এটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড। যার হার্ট অ্যাটাক হয়েছে, কোলেস্ট্রল কমানোর ওষুধ তাকে দিতে হচ্ছে, সে মাঝে মধ্যে ডিম খাবে, কিন্তু তিনি খাবেন না আগের পেশেন্ট যে আনকন্ট্রোল ব্লাড প্রেশার, তিনি কিন্তু ডিমের ওই কুসুমটি খেলে বেশি সোডিয়াম থাকে, বেড়ে যাবে। আচ্ছা, আরো একজন রয়েছে আমাদের সঙ্গে শ্রোতা, দেখি এবার যোগাযোগ করা যায় কিনা। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন বলুন। বলছি, আমার বয়স হচ্ছে 57। আমার কোলেস্ট্রল হাই, মানে ডিসলিপিডিমিয়া যেটা ওষুধটা বলে, সেটা ধরা পড়েছে 3 বছর আগে। তো প্রথমে আমাকে রোজাভেল দিয়ে ট্রিটমেন্ট করা হতো। তারপর বর্তমানে আমার কোলেস্টেরল নরমাল, কোনো অসুবিধা নেই। কিন্তু ডাক্তারবাবু আমাকে ওই অ্যাটোরভাস্ট্যাটিনের সঙ্গে ক্লপিট্যাব দিয়েছেন। তো ওটা আমি দেখলাম যে ওটা নাকি ক্লপিট্যাব ব্লাড থিনারের কাজ করে। তো আমার তো হার্টের কোনো সমস্যা নেই, আমি এখন কি শুধু অ্যাটোরভাস্ট্যাটিনটা খেতে পারি? এইটা জানতে চাই। বেশ, শুনতে থাকুন। ব্লাড থিনার নিয়ে প্রচুর প্রশ্ন থাকে। ব্লাড থিনার না আজকালকার দিনে ভীষণ ডিবেট, দেবেন কি দেবেন না। যদি আপনার প্রুভড হার্টের প্রবলেম থাকে বা স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট অ্যাটাক থাকে, আপনার যদি ডায়াবেটিস থাকে, তাহলে ব্লাড থিনার দেবেন কি দেবেন না তাও দেওয়ার আগে 2 বার ভাববেন। কিন্তু আপনার যদি এস্টাবলিশড হার্ট অ্যাটাক হয়ে থাকে, ব্লাড থিনার দিতে হবে। আর রোসুভাস্ট্যাটিনের পরিবর্তে অ্যাটোরভাস্ট্যাটিন দেওয়াটা এটা খারাপ নয়, সেটা ঠিক আছে। কিন্তু ব্লাড থিনার উনি নিশ্চয়ই বুঝেছেন আপনার ইসিজিতে কোনো পরিবর্তন আছে। তাই অনেক সময় আমাদের না, জাস্ট কিছুদিন আগে একটা আমাদের খুব ভালো ছিল যে অ্যাসপিরিনের ডে কিপ দ্য ডক্টর অ্যাওয়ে। আগে ছিল অ্যাপেলের ডে, সেটাকে অ্যাসপিরিনের ডে। কিন্তু যত দিন গেল অ্যাসপিরিনের হোয়াইট স্প্রেড ইউজের পর আমরা দেখতে পেলাম অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রিলের সাইড এফেক্টটা প্রচুর আসছে। পেশেন্টরা ভর্তি হচ্ছে জিআই ব্লিড নিয়ে, পেশেন্টরা ভর্তি হচ্ছে মাথার হেমারেজ নিয়ে। সুতরাং আমাদের কিন্তু রিসেন্ট রেকমেন্ডেশন কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার, যে যদি প্রমাণিত না থাকে বা আমরা খুব সাসপেক্ট না করি যে হার্টের বা ব্রেনের সার্কুলেশন ভীষণভাবে হ্যাম্পার হচ্ছে, বেটার নট টু গিভ অ্যান্টিপ্লেটলেট। আচ্ছা, সৌভিক দাস হাওড়া থেকে লিখেছে 2-3 দিন অন্তর অন্তর নাক দিয়ে জল পড়ে, হাঁচি হয়, এর জন্য 2-3 দিন অন্তর অন্তর কি সেট্রিজিন ট্যাবলেট খাওয়া কি সেফ? এটা খেলে খুব ঘুম পায়, এতে অসুবিধেও হয়, কোনো বিকল্প ওষুধ বা রেমেডি আছে কিছু ডাক্তারবাবু? এক্ষেত্রে 4th জেনারেশন অ্যান্টিহিস্টামিনিক বিলাস্টিনের রোল, যেখানে খুব একটা ঘুম হয় না। বেশ কিছু প্রশ্ন আমরা জমা রেখেছি পরপর করব বলে, সেগুলো তো একদম চলে যাব, কারণ সময় আমাদের কাছে খুব কম, আমাদের ঘড়ি চোখ রাঙাচ্ছে। যে প্রশ্নে একদম যাব, যে আপনি একটু আগেই আমাদেরকে বলছিলেন যে এই আমাদের অসুখ ভালো থাকা, নিরোগ থাকা সবকিছু নিয়ে আমরা কথা বলছিলাম, যে আমরা বারবারই অ্যান্টি অ্যালার্জির কথা বলছি, নাক দিয়ে জল পড়ার কথা বলছি। অ্যালার্জি টেস্ট কতটা জরুরি?
এক্ষেত্রে না বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জি টেস্ট আননেসেসারি। শুধুমাত্র যদি কারোর ফুডে অ্যালার্জি থাকে সেক্ষেত্রে সে অ্যালার্জি টেস্ট করতে পারে, কারণ আপনি যদি অ্যালার্জি টেস্টের রিপোর্ট দেখেন তাহলে আপনাকে কাচের ঘরে থাকতে হয়। সেই জন্য বেশিরভাগ আমরা ডাক্তাররা অ্যালার্জি টেস্ট আজকাল সাজেস্ট করিও না, এবং অ্যালার্জি টেস্টের জন্য যে ভ্যাকসিন দেওয়া হয় সেটাও আমরা সাজেস্ট করি না। আমরা দুটো জিনিস দেখি, একজন মানুষ কাশছে, তার অ্যাজমা আছে, তার ব্লাডে ইওসিনোফিল কাউন্ট বেশি, সিরাম আইজি লেভেল বেশি, আমরা ইনভেসিভ অ্যাসপারজিলাস মানে অ্যাসপারজিলাস আইজিএমটা দেখে নিই যে তার এবিপিএ আছে কিনা। আদারওয়াইজ অ্যালার্জি, আপনি কোনো কিছু খেলেন, সি ফুড অ্যালার্জি, এগুলো দেখুন, কিন্তু ডাস্ট অ্যালার্জি, ফোমাইটস অ্যালার্জি এগুলো দেখতে যাবেন না। এগুলো দেখলে আর আপনাকে রাস্তায় নামতে হবে না, ঘরের মধ্যেই বসে থাকতে হবে। সি ফুডের কথা বললেন, মাছ বাঙালির অন্যতম প্রিয় খাবার। ছোট মাছ না বড় মাছ, কোন মাছ বাঙালি খাবে? সব মাছ খাবে, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো মাছই ভালো। ইভেন আমি বলবো ইলিশ মাছের পেটি পেলেও খাবেন, কিচ্ছু এসে যাবে না। মাছ মানে সবসময় ভালো। মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। বাইরের দেশে মাছের তেলের ক্যাপসুল বিক্রি হয়, আমরাও খাই, মানে আমরাও পাই আর কি। মাছের তেলের ক্যাপসুল আগে খেতাম, দরকার কি? আমরা তো মাছ খাই। কিন্তু সাধারণভাবে বলে যে 2 কেজি বা 1.5 কেজি ওজনের বেশি ওজনের মাছ খেতে একটু বলেই নাকি কোলেস্টেরল হয়, বিশেষ করে কাতলা মাছের পেটি। এগুলো তো মিথ, এগুলো তো ঠিক মানে নয়। পাকা মাছ খাওয়া যায় 100 বার। গাড়ির চালানি মাছ, এইবারে গাড়ির চালানি মাছ তার কোয়ালিটি কিরকম? মাছ তার প্রোটিনটা তখনই রক্ষা করতে পারবে ফ্রেশ মাছ হলে। এবার আপনি অন্ধ্র থেকে চালানি যে মাছ আসছে তার কিছুটা প্রোটিন থাকবে, কিন্তু কিছুটা তার নষ্ট হয়ে যাবে। সুতরাং জ্যান্ত মানে টাটকা মাছ খাওয়া, সে কুচো মাছ হোক বড় মাছ হোক, কিচ্ছু এসে যায়। খুব ছোট্ট একটা প্রশ্ন এবং লোভনীয় প্রশ্ন দিয়ে শেষ করতে চাইছি আজকের আলোচনা। শীতকালে আইসক্রিম খাবো, কিভাবে খেলে গলা ধরবে না? কি মুশকিল, শীতে ঠান্ডা জিনিস খেলে গলা ধরবে না, কিন্তু উল্টো দিকে খুব গরমে যদি আপনি আইসক্রিম খান প্রবলেমটা হবে। সুতরাং আইসক্রিমটা মুখে দিয়ে টেম্পারেচারটা একটু অ্যাডজাস্ট করে তারপর গিলুন, মানে রেখে দিতে হবে কিছু একটু রেখে। সেটা কিন্তু গরমকালের ক্ষেত্রেও প্রযোজ্য। তারপরে কি একটু জল খাওয়া ভালো? ইচ্ছে হলে খাবেন, নয়তো আইসক্রিমের টেস্টটা মুখে থাক না। বেশ, খুব ছোট করে জেনে নেব যে একদম টেক হোম মেসেজ কি আজকের আমাদের? খুব ছোট্ট করে। সুস্থ থাকার চাবিকাঠি আপনার নিজের মধ্যেই লুকিয়ে আছে। আপনাকে ডাক্তারকে স্ট্রিক্টলি ফলো করতে হবে না। আপনাকে ঠিক সময় মতো খেতে হবে, ঠিক সময় মতো ঘুমোতে হবে, আর পরিবারকে সময় দিতে হবে। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। অনেকটা সময় আমাদের সঙ্গে থাকলেন এবং আমাদের আশা করি সমস্ত শ্রোতা যারা আছেন তাদের সমস্ত রোগের উপশমের খানিকটা হলেও সমাধান আমরা করেই উঠতে পারি, কিন্তু করে উঠতে পারিনি, সময় সংক্ষিপ্ত। আরো 1 ঘন্টা দিলেও সম্ভব নয়, এত প্রশ্ন মনে তো হয়। একদম একদম তাই, সময় কেটেও গেল। সবাই খুব ভালো থাকুন এবং অবশ্যই আপনাকে আগামী দিনে আবারও আপনাকে অনুষ্ঠানে পাবো। অনেক ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।